রেডি? শুভ অপরাহ্ন, মঙ্গল সমাবেশে আপনাদের স্বাগত জানাই। আমাদের ৭৪তম পর্ব আপনারা দেখছেন যে দেখতে দেখতে কিভাবে যেন ৭৪টা পর্ব, মানে আমরা এর আগে ৭৩টা পর্ব আমরা পরিচালনা করতে পেরেছি এবং আশা করি অমর একুশে বইমেলার আগে ৭৫তম পর্ব আমাদের হবে, একটা ভালো সংখ্যা। তারপর আমাদের একুশে বইমেলার জন্য আমাদের একটা মাসের একটা বিরতি যাবে, তারপর আশা করি আবার মার্চ থেকে আমাদের যে এই আড্ডাটা কন্টিনিউ হবে। আপনাদের স্বাগত জানাই যারা আমাদের সামনে আছেন, একই সঙ্গে যারা আমাদের অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বা হবেন। আজকে আপনারা দেখছেন যে আজকে আমরা বাংলাদেশের বিশেষ করে ৮০ পরবর্তী সময়ে কথা সাহিত্যে এবং সাহিত্যের যদি অন্যান্য ক্ষেত্রেও বলিস, কথা সাহিত্যে যে কজন মানুষকে আমরা, লেখককে আমরা পেয়েছি, আমরা পরবর্তী প্রজন্ম আমাদের সামনে, যে দুইটো অর্থে, একটা হলো যে একটা থাকে যে মানে খ্যাতিমান রায় লেখক হয়ে ওঠা, সেটা আরেকটা ব্যাপার। আরেকটা থেকে স্বতন্ত্র স্বর নিয়ে যাদেরকে আইডেন্টিফাই করা যায়, যে এই লেখকের গদ্য পড়লে, গল্পের হয়তো সিলেকশন অফ সাবজেক্ট ম্যাটার, সেগুলো দেখলে বোঝা যায় যে ইনি আলাদা। এবং সেই ধারায় আমরা ৮০ দশকে কয়েকজন লেখককে আমরা আলাদা করে পেয়ে যাই, যে যারা দেখি যে তারা স্বতন্ত্রভাবে সাহিত্য চর্চা এসেছেন, তারা নিজেদের গল্পটা বলতে চান নিজেদের ভাষাভঙ্গির মধ্য দিয়ে। সেই লেখকদের মধ্যে যে কয়েকজন, হাতে গোনে ২-৩ জনের কথা যদি বলতে হয়, তার মধ্যে যার নামটি প্রথমের দিকেই আসে তিনি হলেন মশিউল আলম। তিনি একই সঙ্গে কথা সাহিত্যিক, সেটা ছোট গল্প এবং উপন্যাসের ক্ষেত্রে, এবং পাশাপাশি অনুবাদ সাহিত্য এবং সাহিত্যের যে বুদ্ধিভিত্তিক চর্চা একটা সমাজে থাকে একজন লেখকের, সেই জায়গা থেকেও। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে তিনি পেশা জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, ফলে যে কলাম, নিবন্ধ, প্রবন্ধ, এক্ষেত্রেও সেটি রাজনৈতিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, নানান ক্ষেত্রে। ফলে মশিউল আলম আমাদের সামনে আজকে আড্ডায়, আমি মনে করি যে তার যে ৮০ দশক থেকে শিল্প সাহিত্য সংস্কৃতির যে ক্ষেত্রে তার পদচারণা এবং তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দেশে বিদেশে এবং অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশে পাঠকপ্রিয়তা তো বটেই, আমরা জানি অতি সম্প্রতি অনুবাদের মধ্য দিয়ে বিশ্ব সাহিত্যেও একটি অবস্থান তৈরি হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি বলবো যে তার অনেক কিছু আমাদের সঙ্গে, হয়তো আমাদের তার বলার আছে কিনা, আমাদের অনেক কিছু তার কাছ থেকে শোনার আছে, শেখার আছে, সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে তার আড্ডার মধ্য দিয়ে। তো আমাদের এই মঙ্গল সমাবেশের আজকের এই ৭৪তম পর্বে স্বাগত জানাই কথা সাহিত্যিক মশিউল আলমকে। মশিউল, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আসলে আমি বুঝতে পারছি না যে এই 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 অনুষ্ঠানটা আসলে এই যে আমি আপনাদের সামনে বসে আছি আর আমার খুব লাগে, মানে কুণ্ঠা হয়, বিব্রতকর একটা লাগে যে সবাই আমার দিকে তাকিয়ে আছেন আর আমার সম্পর্কে এই কথা বলা হচ্ছে। এরকম পরিস্থিতি আমার সামনে এর আগে কখনো আসেনি। সেই কারণে আমার জন্য এটা একটা কি বলবো, বিব্রতকর পরিস্থিতি। না, এটা আমাদের জন্য ভালো যে মশি ভাই, এটা কিন্তু আমরা সবাই আমার দিকে তাকিয়ে আছে ব্যাপারটা তা না, আমরা ভাইস ভার্সা চিন্তা করতে পারি, আমরাও কিন্তু, তারাও কিন্তু পার্টিসিপেন্ট। সেই কারণে আমি ভাবছিলাম যে এটা একটা আড্ডা। হ্যাঁ, যে ওই কারণেই আমি, এটা যদি আড্ডা হয়, আড্ডার মতো হয়, তাহলে বেশি ভালো হয়। না, নিশ্চয়ই আমাদের যে কোনো, হ্যাঁ আমরা আড্ডাই দিব এবং যেটা হয় যে আমাদের একটু ফর্মালি থাকে, কারণ এই শোটা আমাদের একটা ধারণকৃত অংশ চ্যানেলে প্রচারিত হয়, পাশাপাশি অনলাইনে প্রচারিত হচ্ছে, এবং আমাদের ২ ঘন্টার একটা দীর্ঘ আড্ডা। আমরা এই আড্ডাটি চাই অনলাইনে সংরক্ষিত রাখতে, যারা পরবর্তীতে শুনতে চান, পরবর্তী ইভেন দ্য জেনারেশনস আফটার জেনারেশনস। তো সেই প্রক্রিয়ার একটা অংশ আমাদের আসলে আড্ডাটি পরিচালনা করা। মশিউল, আমরা এই জন্য একটু সময় নিয়ে আমরা একটু আগে থেকে যে কথাগুলো আমরা জানি না, যেমন মশিউল আলমের শিল্প সাহিত্য সংস্কৃতি, যারা বিশেষ করে সাহিত্য আমরা যারা পড়ি তারা একটু জানি যে তার সাহিত্যের কোন জায়গাগুলো তার বেশি পছন্দের, তার সিগনেচারটা কোন জায়গায়, সেগুলো আমরা ধরবো। কিন্তু তার আগে মশি ভাই জানি না যে মশি ভাই আপনার শৈশবটা আমরা জানি না, যে আসলে আপনার বেড়ে ওঠাটা অনেক সময় জানার সুযোগ তৈরি হয় না, যে আপনি যখন বেড়ে উঠছিলেন তখন আপনি কিভাবে সাহিত্যের সঙ্গে যুক্ত হলেন, সেটা পারিবারিকভাবে নাকি বন্ধু মহলে, নাকি শিক্ষা যে বিদ্যায়তনিক ক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন সেখান থেকে, একেবারে স্কুল থেকে যদি একটু আপনার শুরু করি আমরা। যে হ্যাঁ, এটা 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ আমার বয়স 50 পেরিয়ে গেছে এবং এখন আমার এই একদম ছেলেবেলার কথা না বলতে যতটা, মানে জানি বলতে নয়, স্মরণ করতে খুব ভাল লাগে। এবং আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আমার শৈশব। তো আমার জন্ম হচ্ছে এখনকার জয়পুরহাট জেলার একটা উপজেলা, কালাই নামের একটা উপজেলা, সেই উপজেলার একটা গ্রামে। সেটা, এই জয়পুরহাট হচ্ছে আগে বগুড়া জেলার একটা মহকুমা ছিল। হ্যাঁ, সেই গ্রামে 60-এর দশকে আমার জন্ম, 60-এর দশকের মাঝামাঝি সময়ে, মুক্তিযুদ্ধের 5-6 বছর আগে।
তো ওই সময়টা আমার গ্রামটা হচ্ছে মানে ওই এলাকাটাকে বলে খিয়ার এলাকা। আপনারা যদি আখতারুজ্জামান ইলিয়াস পড়েন, এই যে কি বলে খোয়াবনামা, খোয়াবনামার ভিতরে যে অঞ্চলটার কথা আছে সেটা আমাদের এলাকা থেকে খুব বেশি দূরে নয়। তো এই এলাকার যে ভূপ্রকৃতি, যেটা এখন সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, কেন হারিয়ে গেছে সেটা পরে বলা যাবে, সেই ভূপ্রকৃতি আমার 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 এখন খুব মনে পড়ে। এবং এইটা যে আমার উপরে খুব অবচেতনভাবে খুব প্রভাব ফেলেছে সেটা আমি এখন আবিষ্কার করি আমার লেখাপত্রের মধ্য দিয়ে। আমি যে গল্পগুলো লিখেছি এই 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 গল্পগুলোতে আমি বরং বড় হয়ে গল্প লিখেছি এবং ওই গ্রাম থেকে বহু দূরে চলে যাওয়ার পরে লিখেছি। এবং সেই 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 ল্যান্ডস্কেপ, সেই গাছপালা, সেই মাঠ, এগুলি এসছে। তো আমার শৈশব ওইখানে কেটেছে। আমি ছিলাম 11 বছর বয়স পর্যন্ত আমি ওই গ্রামে ছিলাম। আচ্ছা, প্রাইমারি এডুকেশনটা ওখানে? হ্যাঁ, প্রাইমারি এডুকেশনটা ওইখানে হয়েছিল। 11 বছর বয়সে জয়পুরহাট শহরে আমার বাবা একটা বাড়ি বানান। তিনি একজন কলেজের শিক্ষক, জয়পুরহাট কলেজে তিনি পড়াতেন এবং সেই কলেজের শিক্ষক এই গ্রামে, এই জয়পুরহাট শহরে একটা বাড়ি বানান। আমরা তখন গ্রাম থেকে শহরে চলে আসি এবং জয়পুরহাট একটা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক, সেখানে সেই স্কুলে আমি ভর্তি হই। সেখানে আমি স্কুল পাশ করি, মানে এসএসসি পাশ করি এবং জয়পুরহাট কলেজেই এইচএসসি পড়ি। এইচএসসি পড়ার পরে আমি 1 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছি। আমার ডিপার্টমেন্টে? হ্যাঁ। তারপরে আমি সাংবাদিকতা পড়ার জন্য মস্কো চলে যাই। কিন্তু এই যে এই সময়টা একটু যদি আরেকটু থাকি, এই সময়টাতে, এই সময় কি তখন আপনি শিল্প সাহিত্য মানে বিশেষ করে লেখালেখি? আমি যখন জয়পুরহাট কলেজে পড়ি, জয়পুরহাট কলেজে না, স্কুলে যখন পড়ি, ক্লাস 9-10 যখন পড়ি, তখন আমি আসলে এই স্কেচ জাতীয়, যেগুলিকে ছোট গল্প বলা যাবে না, গল্পের মতো কাহিনী লেখা শুরু করি। কবিতা না? কবিতা আমি কখনো লিখিনি। ফিকশনে আপনাকে আছে শুরুটা? হ্যাঁ, যেমন স্কুলের যে ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনে আমার প্রথম লেখা ছাপা হয়, সেগুলি গল্প। তারপরে জয়পুরহাটে একটা খেলাঘর ছিল, খেলাঘর শিশু সংগঠন, খেলাঘর আসর, মুক্তধারা খেলাঘর আসর। ওরা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এরকম বিভিন্ন উপলক্ষে পত্রিকা বেরোতো। সেই পত্রিকার জন্য আমি গল্প লিখতাম। ওগুলোতে কতগুলি গল্প ছাপা হয়েছিল। আমার প্রথম লেখাগুলো এই পত্রপত্রিকা ছাপা হয়। তারপরে কলেজ ম্যাগাজিনে আমি গল্প লেখা শুরু করি এইভাবে, যেটাকে প্রথম প্রকাশিত গল্প বলবো, যেটা ঢাকার পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা লেখা হচ্ছে 86-87 সালের দিকে। 86-87। আমি তখন ইউনিভার্সিটির ছাত্র। মানে কলেজ লাইফে আমি গল্প লিখেছি, কিন্তু সেগুলো ঢাকার কোনো পত্রিকায় আমি পাঠানো। কিন্তু স্কুলে যে একেবারে প্রথম গল্পটা মনে আছে যেটা আপনি প্রথম লিখেছিলেন? না, আমার মনে পড়ে না। বা তারপরে মানে যেটা মেমোরির একেবারে লাস্ট স্তরে গিয়ে কোন গল্পটা আপনার প্রথম মনে পড়ে এবং সেটা কি নিয়ে লিখেছিলেন ওই কৈশোরে? এইটা কৈশোরের গল্পগুলো আমার কোনোটাই মনে নেই। আমি সম্ভবত কোনো এই স্কুল জীবনে, তারপরে ছোটবেলায় যেসব বই পড়েছি, গল্পের বই আসলে ছোটবেলায় পড়িনি, রূপকথা এগুলি পড়েছি। কিন্তু এইভাবে যে মানিক বা বিভূতি বা রবীন্দ্রনাথের যে ছোট গল্প, যেগুলিকে আমরা আধুনিক ছোট গল্প বলি, মানে সেই গল্পগুলো ওইভাবে একদম আমরা কাহিনী পড়েছি। স্কুলে আউট বই পড়ার হ্যাবিট? হ্যাঁ, ওই স্কুলে থাকতেই আমরা তখন ওই যে রাদুগা, প্রোগ্রেস, এই যে অনুবাদগুলো পেতাম। তারপরে বিভিন্ন প্রতিযোগিতা পাওয়া যেত, হ্যাঁ, জয়পুরহাটে পাওয়া যেত। এবং এগুলি এই যে বিভিন্ন প্রতিযোগিতা হলে পুরস্কার পাওয়া যেত। যেমন ধরেন মালাকাইটের ঝাঁপি, তারপরে রুশ দেশের উপকথা, তারপরে মনির পাহাড়, তারপর এই ধরনের বইপত্র তখনই আমরা 80-র দশকে পেয়েছি। তারপরে বিভূতিভূষণ পড়েছি তখন, বিভূতিভূষণের চাঁদের পাহাড়। তারপরে এই যে জকের ধন, তারপরে এই যে আমাদের যে রূপকথাগুলি ছিল, এই যে ঠাকুরমার ঝুলি, জকের ধন, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, এগুলি পড়েছি। যখন পড়েছি তখন এগুলো আমাকে আসলে লিখতে উদ্বুদ্ধ করেনি। মানে এগুলি পড়ে আমি একটা লিখবো এরকম মনে হয়নি। কিন্তু কখন আমি লেখা শুরু করি, কি কারণে শুরু করি, কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলাম, এটা আমার মনে পড়ে না। কিন্তু মনে পড়ে যে আমি গল্প লিখেছি, গল্প স্কুল জীবনে লিখেছি। এবং আমার বন্ধুরা যারা কবিতা লিখতো, তারা বলতো যে তোর গল্প মজার। হ্যাঁ,
তো কিন্তু এগুলো আসলে তখন সাহিত্যের কোনো বোধ ছিল না আসলে। হুম, কলেজে উঠে আমার প্রথম মনে হয় যে গল্প লেখা যায়। তখন আমি প্রথম বোধহয় একটা বই, ঢাকায় এসেছিলাম বোধহয় 85 সালের দিকে, 83 সালের দিকে, 83 সালের দিকে ক্লাস 9-10-এ পড়ার সময়, হ্যাঁ পড়া শুরু তখন। আচ্ছা, তখন এই ঢাকা থেকে কিছু বইপত্র নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে বোধহয় সোমেনচন্দ্রের একটা বই ছিল, মানিকের বই ছিল, এই বইগুলো নিয়ে গেছে। তখন গল্প পড়া শুরু হয়। গল্প আসলে ছোট গল্প কিন্তু কঠিন। হুম, হ্যাঁ, আধুনিক ছোট গল্প এই স্কুল জীবনে কলেজ জীবনে পড়ে তার রসাস্বাদন করা আসলে কঠিন, কঠিন। হ্যাঁ, ওইটা আরো পরে ঘটে। হুম, রবীন্দ্রনাথ ছাড়া, রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র ছাড়া, শরৎচন্দ্রের যেমন ধরেন এই যে শরৎচন্দ্রের যে সমস্ত গল্পের অংশ বা গল্প, এই যেমন আমাদের পাঠ্য বইগুলোতে ছিল, যেমন হ্যাঁ, মহেশ একটা হ্যাঁ, গল্প ছিল। তারপরে এই যে শ্রীনাথ বহুরূপী, যে শ্রীকান্তের একটা শ্রীকান্তের একটা অংশ। অংশ, হ্যাঁ। হ্যাঁ, না, শ্রীকান্তের ছিল হচ্ছে নতুন দাদা বা এরকম হ্যাঁ হ্যাঁ একটা নতুন অংশ। ধারা, এগুলি আমরা পড়তাম। এগুলি পড়ে আসলে মানে গল্প লেখার উৎসাহ বা উদ্বুদ্ধ হওয়া হ্যাঁ, সেটা ঘটেনি। সেটা কখন কি প্রক্রিয়ায় ঘটেছে আমি বলতে পারবো না, কিন্তু পড়া হয়েছে অনেক কিন্তু আপনি যখন স্কুলের। মস্কে গেলেন তখন তো আপনি পাবলিশড অথর। না, ঢাকার পত্রিকায় পাবলিশড অথর আমি না তখনও। আমি ঢাকায় মাঝে মাঝে আসতাম, এসে ওই যে এখানে প্রীতম ভবন নামে একটা ঘর ছিল, যেখানে জাতীয় সাহিত্য প্রকাশনীর দোকান ছিল। তারপরে স্টেডিয়ামে কতগুলি বইয়ের দোকান ছিল, যেমন ম্যারিয়েটা, তারপর হুম, আরো কতগুলি দোকান ছিল। সেই দোকানগুলো থেকে পত্রিকা কিনে নিয়ে যেতাম। সেই পত্রিকাগুলোর মধ্যে একটা ছিল মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা। তো ওই হ্যাঁ, পত্রিকার নাম দেখে আমি প্রথমে, এটা কেমন পত্রিকা, মিজানুর রহমানের ত্রৈমাসিক, এরকম নাম। হ্যাঁ, তখন আমি অনেকগুলো সংখ্যা কিনে নিয়ে গেছিলাম বিষয় তখন। ভিত্তিক সংখ্যা ছিল অনেকগুলো। না, বিষয় ভিত্তিক না, ওগুলি ওই না। সাধারণ ও, সংখ্যা, সাধারণ। চিকন চিকন সাধারণ সংখ্যা। ওগুলো দিয়ে গিয়ে পড়ে, এবং তখন আমার মনে হয়েছে যে এই পত্রিকায় যদি আমি গল্প পাঠাতাম এবং যদি ছাপা না, এই হতো। পত্রিকা প্রসঙ্গে হ্যাঁ আমরা আসবো একটু হ্যাঁ পরে, খুব ইন্টারেস্টিং তাহলে এটা। কিন্তু আপনি যখন রাজশাহী ইউনিভার্সিটি ইংরেজিতে ভর্তি হলেন, 1 বছর হ্যাঁ, পড়াশোনা করলেন, তখন গল্প লেখার চেষ্টা তখন আপনার করতাম। কেন মনে হলো মানে সাংবাদিকতা পড়াশোনা করার জন্য মস্কোয় চলে যাওয়াটা বিশেষ কোনো? না, আমি আসলে খেলাঘর করতাম। খেলাঘর করতে করতে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আচ্ছা, তো ছাত্র ইউনিয়ন, জয়পুরহাট কলেজে আমি ছাত্র ইউনিয়ন করতাম। কিন্তু ছাত্র ইউনিয়ন করতে করতে আমার ছাত্র সংগঠনের চেয়ে বেশি আগ্রহ হলো ক্ষেত মজুর সমিতির প্রতি। আচ্ছা, এবং এই ঢাকা থেকে বিভিন্ন নেতারা হ্যাঁ, যেতেন, তাদের সঙ্গে আমি গ্রামে গ্রামে যেতাম। ও, জয়পুরহাটের আশেপাশে যেসব গ্রামে ক্ষেত মজুর সমিতির সংগঠন তৈরি করা হচ্ছিল, হ্যাঁ, তখন আমি গ্রামে গ্রামে যেতাম। গ্রামে গিয়ে যখন ক্ষেত মজুরদের সঙ্গে কথা হুম, বলি, তো বলতে বলতে আমার খুব আগ্রহ হয় যে ছাত্র রাজনীতির চেয়ে এই ক্ষেত মজুরদের রাজনীতিটা হুম, আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল। হ্যাঁ, এবং তখন একটা খুব ইন্টারেস্টিং সময় ছিল, তখন এরশাদের পিরিয়ড ছিল, এবং হুম, সারা দেশে এই ভূমিহীন ক্ষেত মজুররা এই যে খাস জমি বিতরণের হুম, জন্য একটা আন্দোলন আন্দোলন করছিল। করছিল, হ্যাঁ, এই খাস জমি বিতরণ আন্দোলনের সঙ্গে আমি জড়িয়ে পড়েছিলাম, এবং প্রত্যন্ত গ্রামে ক্ষেতমজুর, এই যে ইন্টারমিডিয়েট পড়তাম যখন, হুম, তখন আমি এই সময়টাতে তাদের সঙ্গে তাদের কাছে গিয়েছি। এবং তাদের ও, পরে আমি লক্ষ্য করেছি যে, পরে আমার মনে হয়েছে যে তখন যখন তাদের সঙ্গে মিশেছি, তখন তাদের আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া, তাদের সঙ্গে তো খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ, তাদের বাড়িতে থেকেছিও। হ্যাঁ, তো এগুলি আমার ভেতরে কাজ করেছে। এবং আমি পরে পরে যে গল্পগুলো লিখেছি সেগুলোর মধ্যে এগুলি চলে হ্যাঁ, এসছে। এসছে তো, হ্যাঁ, হ্যাঁ, এগুলি হ্যাঁ, চলে এসছে। তো এইটা আমি তখন কলেজে যখন পড়ি, তখন এইটা ঘটেছে। কিন্তু এইটা যে সাহিত্যের মধ্যে এটা যে ওইরকম লিটারেরি আর্ট যেটাকে বলে, যেটা পরে আমি বুঝেছি যে আমি আর্ট করতে চাই, হুম, আর্টিস্ট হতে চাই, লিটারেরি আর্টিস্ট হ্যাঁ। হতে চাই, সেটা অনেক পরে, মানে ওই যখন এই পাত্র পত্রিকাগুলি পড়লাম না, ঢাকা কিন্তু থেকে নিয়ে এই গেলে। মস্কোতে গিয়ে নিশ্চয়ই তাহলে একটা বড় রকম হলো। হ্যাঁ, যাওয়ার আগে হুম, এই পত্র পত্রিকাগুলো পড়তাম। আমি আশা করতাম যে ঢাকার কোনো পত্রিকায় আমি গল্প পাঠালে সেটা ছাপা হবে, কিন্তু সাহস পাইনি পাঠানোর। হুম, কিন্তু আমি তখন কিছু গল্প লিখেছি। তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ওখানে গিয়ে আরো কিছু পড়া, ওখানে একটা ব্রিটিশ কাউন্সিল ছিল। হ্যাঁ, খুবই ব্রিটিশ সমৃদ্ধ লাইব্রেরি। হ্যাঁ, ওই ব্রিটিশ কাউন্সিলে আমি যেতাম শহরে। আমি শহরে থাকতাম, মানে হলে সিট পাইনি। শহরে আমার এক ভাই পড়তো রাজশাহী কলেজে, ওই হোস্টেল থেকে
ব্রিটিশ কাউন্সিল ছিল খুব কাছে। হ্যাঁ, শহরে ছিল দুইটা। হ্যাঁ, খুব কাছে। এবং আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে তখন আমার বিশ্ব সাহিত্যের সঙ্গে আমার পরিচয় হলো ইংরেজি ভাষায়। তার আগে জয়পুরহাটে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিয়ান ক্লাব। সেখানেও আমি এই যেমন ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন আমি ওইখানে ইংরেজিতে কিছু বই পড়ার চেষ্টা করি। যেমন দস্তয়েভস্কির প্রথম বই যেটা আমার হাতে আসে সেটা হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট। সেটা কি ইংরেজিতে জয়পুরহাটে? ইংরেজিতে ওইখানে আমি পাই বার্ট্রান্ড রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এবং আলবের কামুর মিথ অফ সিসিফাস। বাহ, এই বইগুলো ওখানে পাই। এখন আলবের আমার কামুর মনে পরে হয় না আমি এখনো কিছুই পাওয়া বুঝি যায় না। নাই। কিন্তু ক্রাইম এন্ড পানিশমেন্ট নিয়ে এসে আমি যখন পড়তে শুরু করি আর রাখতে পারিনি। ওই টোটাল ক্রাইম এন্ড হ্যাঁ, ওই পানিশমেন্ট এটা। তখনই ইন্টারমিডিয়েটে পড়ি আমি তখন। এটা আমার প্রথম দস্তয়েভস্কি প্রথম পড়া বই। আমি এই বঞ্চিত লাঞ্ছিত অভাজন বাংলা এগুলি পড়ার আগে ওটা হাতে পড়েছিল আমার, এবং ওইটা আমি প্রথম পড়ি। এবং এটা থ্রিলারের মতো তো। হ্যাঁ, এটা থ্রিলার। এটা লিটারেচার পরের ব্যাপার, এটা একটা থ্রিলার, একটা হত্যাকাণ্ড, হত্যা কাহিনী। এটা থ্রিলারের এটা মতোই থ্রিলার পড়েছি। হিসেবে হ্যাঁ, করা যায়, থ্রিলারের মতোই আমি পড়েছি। এবং প্রসঙ্গক্রমে বলি, রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে এই বইটা ক্লাস 8-9 ছেলে মেয়েরা পড়ে। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করি এত মোটা বই তোমরা পড়ো ক্লাসে? বলে এটা তো থ্রিলার, এটা তো পড়তে মজা লাগে, থ্রিলারের মতোই পড়ি। বড়রা বলে এটা তো থ্রিলার বই। তো যাই হোক, আমি এই যখন রাজশাহী গেলাম, যখন এই মানে ব্রিটিশ কাউন্সিলের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আমার অনেক ধরনের বইয়ের সঙ্গে পরিচয় হলো। যেমন ধরেন আমি হেমিংওয়ে ওইখানে প্রথম পড়ি, হেমিংওয়ে পাই। ফকনার, তখন আমি ওটা ফকনার পেয়েছি, কিন্তু ফকনার আমাকে ডিফিকাল্ট রিডিং ছিল ফকনার টানেনি। তারপরে আমেরিকান মার্ক টুয়াইনের বই ওখানে পাই। তারপরে ধরেন এই যে শেরুড এন্ডারসন নামে একজন লেখক, হ্যাঁ, আমার খুব লটারি, দা লটারি প্রিয় গল্প, ওয়াইন্সবার্গ, হ্যাঁ, আমেরিকান গল্প, হ্যাঁ, ওয়াইন্সবার্গ। তারপরে যে লেখকদের নাম জানতাম, ধরেন কলেজের বইগুলো থেকে, যেমন ও হেনরি, সমারসেট মমের এই যে ডেলা আর কি বলে জি ম্যান্ডেলার যে গল্প, হ্যাঁ, ও কি গিফট অফ মাজাই, তারপরে ও হেনরির গল্প। তো এগুলি নামগুলো যখন জানলাম, তখন ওই ব্রিটিশ কাউন্সিলে গিয়ে তাদের বইপত্র খোঁজ করলাম। আর আমাদের ফার্স্ট ইয়ারে সমারসেট মমের একটা উপন্যাস ছিল, এটা হচ্ছে আমাদের পাঠ্য ছিল, না সমারসেট টু ড্যাফোডিলস, সমারসেট মমের একটা উপন্যাস, চিকন মোটা না, হ্যাঁ, ও তো কবিতা। আমাদের পাঠ্য সমারসেট মম ছিল না, আমাদের ছিল ওই যে ভার্জিনিয়া উলফ ছিল নভেল। তো এই সময় ওই বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটলো যখন ক্যাম্পাসে, তখন তো হাসান আজিজুল হক বা ওখানে আবু বকর সিদ্দিক, তো প্রমিনেন্ট রাইটারও কয়েকজন ছিল, আলী আনোয়ার ডিপার্টমেন্টে ইভেন সরাসরি শিক্ষক। হাসান আজিজুল হক তো আমি ইন্টারমিডিয়েট থাকতে পড়েছি, কিন্তু হাসান আজিজুল হকের সঙ্গে তখন আমার হয়নি। আমি তাকে দেখতাম, তিনি তো ক্লাস দিতেন একই বিল্ডিং এ। আমি যা ভেবেছিলাম যে গিয়ে একদিন তার ক্লাসে উপস্থিত হই, কিন্তু হয় নাই। তার সঙ্গে পরিচয় মানে দূর থেকে দেখেছি, কথা বলা হয়নি, কথা বলি নাই। তারপরে ঢাকায় এসে তো তার সঙ্গে এবং তার বাসায় যাওয়াটা অনেক পরে, কিন্তু তাকে আমি দেখেছি। সনৎ কুমার সাহা, তারপরে অসীম দা নামে একজন ছিলেন, আমি ভর্তি হওয়ার কিছুদিন পরে উনি লন্ডন চলে যান পড়ার জন্য, পিএইচডি করার জন্য। উনি কি তখন ওই সময় পিএইচডি না করে ফিরে আসেন? তখন তো আপনি মনে হয় সেটা না, আমি তখন ছিলাম না। তো এইভাবে আমার এই বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয়। আর পাশাপাশি আমি তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হলাম। এটা কি আপনার এই যে মার্কসিস্ট রাজনীতির যে চেতনা তৈরি হচ্ছে বললেন, যেমন আসলে এই জিনিসগুলো, এই বইগুলো চন্দ্র আপনার সিলেকশনে বললেন অ্যাভেলেবল ছিল। এবং আমাদের যে বন্ধু বান্ধব, আমাদের যে মানে মেলামেশার পরিসর, যেমন খেলাঘর, ছাত্র ইউনিয়ন, তারপরে আমাদের যে লাইব্রেরিয়ান ক্লাব, এগুলোর সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ভাবনা চিন্তাও এই ঘরানারই ছিল। সেই কারণে এই লিটারেচারটা আমার কাছে অ্যাভেলেবল ছিল। এই অ্যাভেলেবল হওয়াতে এগুলি পড়া হয়েছে, এবং পড়তে পড়তে এটা হয়তো মানে এটা একটা কি বলে মানে অবচেতন প্রসেস, যে প্রসেসের ভেতর দিয়ে আমার ভিতরে হয়তো সেই লেখক সত্তার মানে জন্ম হয়েছে ওইভাবে, এবং আমি লিখতে শুরু করি গল্প। কিন্তু
বাংলাদেশে মানে মস্কো যাওয়ার আগ পর্যন্ত কোনো লেখা আমার ঢাকার পত্রিকায় ছাপা হয়নি। এবং মস্কো যাওয়ার পরে একটু শুনতে চাই, ওখানে যখন গেলেন এবং তারপরে মস্কো গিয়ে ওইখানে আমাদের যে বাঙালি ছাত্ররা আমরা সব একসঙ্গে থাকতাম, মানে মানে আমরা প্রথমে বিদেশিদের সঙ্গে মিশতামই না, মানে রুশদের সঙ্গে মিশতামই না। এইটার একটা কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে বিশেষ করে প্রিপারেটরি এবং ফার্স্ট ইয়ার প্রথম 2 বছর রুশদের সঙ্গে আমাদের মেশা হয়নি। এর প্রথম কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম কমিউনিস্ট পার্টির বৃত্তি নিয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির বৃত্তি নিয়ে। তো আমাদের ওইখানে বাংলাদেশ থেকে যারা যেত তাদের মধ্যে তারা সরকারি বৃত্তি নিয়ে একটা অংশ যেত, সরকার সোভিয়েত সরকার বাংলাদেশ সরকারকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বৃত্তি দিত। ভালো ছাত্ররা ভালো রেজাল্ট করতো যারা, তারা প্রতিযোগিতামূলকভাবে ওইসব বৃত্তি পেয়ে ওখানে পড়তে যেত। আর বাকিটা বেশিরভাগ বৃত্তি এই পলিটিক্যাল লাইনে, মানে কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ মোজাফফর যেটা ছিল তাদের মাধ্যমে দেওয়া হতো। তো আমরা এই ইয়ে থেকে গিয়েছিলাম। তো আমাদের দলের পক্ষ থেকে একটা জিনিস বলে দেওয়া হয়েছিল যে তোমরা ওখানে পড়াশোনা করতে যাচ্ছ এবং ওইখানে সোভিয়েত ইউনিয়ন একটা বিশেষ ধরনের দেশ, একটা ক্লোজড কান্ট্রি, এবং ওইখানে এই বাঙালি ছাত্ররা গিয়ে করতো কি নানা রকমের অর্থনৈতিক তৎপরতার সঙ্গে লিপ্ত হতো। সেটা ঘটতো রাশানদের সঙ্গে তাদের মেলামেশা। অর্থনৈতিক তৎপরতা মানে খুবই সামান্য, যেমন ধরেন বাংলাদেশ থেকে কেউ ডলার নিয়ে গেছে, সেই ডলার আমাদের পার্টির নির্দেশ ছিল সেই ডলার তোমার ডলার নিয়ে যাওয়ারই কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন হবে না, কিন্তু বিপদ আপদের জন্য $25 নিয়ে যেতে পারো, তার বেশি নেওয়ার দরকার নেই। কিন্তু ধনী ছেলে কেউ নিয়ে যেত এবং তারা এই ডলার মানে তাদের কেউ এই ডলারটা ব্যাংকে না ভাঙিয়ে চোরা বাজারে ভাঙাতো। এই চোরা বাজারের সঙ্গে তাদের যে সম্পর্ক স্থাপিত হলো, এটা থেকে তাদের আরো কিছু মানে বেআইনি মানে কাজের সঙ্গে জড়িত হওয়ার পথ খুলে যেত। যেমন তারা ছুটির সময়, আমাদের বছরে 2 বার ছুটি হতো, সামারের ছুটি সব খুব দীর্ঘ ছিল, জুলাই থেকে মূলত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা দীর্ঘ সময় ছুটি ছিল। সেই ছুটিতে আমরা বেড়াতে যেতে পারতাম। আমাদেরকে উৎসাহিত করা হতো, সোভিয়েত ইউনিয়নের স্টুডেন্ট বিশাল দেশ, বিভিন্ন অঞ্চল ঘুরতে যাওয়া এবং ইউনিভার্সিটি এক্সকারশনের ব্যবস্থা করতো প্রায় বিনি পয়সায়, খুবই অল্প পয়সায়। এগুলো কিন্তু আমাদের মধ্যে কিছু ছেলে মেয়ে, বিশেষ করে ছেলে, তারা এই ছুটিতে চলে যেত লন্ডন অথবা চলে যেত তুরস্ক অথবা আরো অন্যান্য দেশে গিয়ে, লন্ডনে গিয়ে তারা বেআইনিভাবে কাজ করত। মানে লন্ডনের এটা তো ওদের আইনেও ইয়ে করে না, পারমিট করে না, সোভিয়েত আইনে পারমিট করে না। সোভিয়েত ইউনিয়নের ছাত্র, এটা যেমন কাজ করার জন্য ওদের যাওয়ার কথা না, কিন্তু তারা ভিসাবে ওখানে। এগুলো থেকে আমাদেরকে বিরত রাখার জন্য আমাদের বলা হতো যে তোমরা পারতপক্ষে এসব থেকে দূরে থাকবে এবং রুশদের সঙ্গে মানে ভালো বন্ধু পেলে ঠিক আছে, কিন্তু ওইরকম যদি দেখো প্রলোভন তাহলে মিশা। আমার ক্ষেত্রে সেটা ঘটেছে যে, এবং আমার বন্ধুদের ক্ষেত্রে, ঘনিষ্ঠ বন্ধুদের ক্ষেত্রে, অন্তত সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল তার প্রথম 2 বছর আমরা একসঙ্গে থাকার চেষ্টা করতাম এবং আমরা এইসব থেকে দূরে থাকার চেষ্টা করতাম। তো সেটা আমাদের সেই একসঙ্গে থাকার মাধ্যমটা কি হতো? মাধ্যম হচ্ছে বাংলাদেশ ছাত্র সংগঠন নামে একটা ছাত্র সংগঠন ছিল, সেইখানে আমরা নানা সাংস্কৃতিক আয়োজন করতাম। মস্কোতে একটা মেলা করতাম, একটা ছুটির সময় মস্কো মেলা হতো, সেটা উদয়নে, সেটার বড় বড় প্রতিবেদন ছাপা হতো। উদয়নে, সোভিয়েত ইউনিয়নে, এইসব পত্রিকায় আমরা লিখতাম বাংলায়। আমি যদিও লিখিনি, কারণ গল্প ছাপা হতো না, অনেকে লিখতেন। তারপরে আমরা নিজেরা যারা গল্প কবিতা লিখতাম, আমি গল্প লিখতাম, আরো 2-3 জন ছিল কবিতা, যেমন মেহেদি ইকবাল নামে একজন কবি আছেন, উনি আমার সময়ে ওখানে ছিলেন, এই জামালপুরের কবি, উনি কবিতা লিখতেন, তুষার গায়েন কবিতা লিখতেন, জাহিদ রেজানুর কবিতা লিখতেন, হ্যাঁ, এরকম আরো অনেকে ছিলেন, তারা কবিতা লিখতেন, আমি গল্প লিখতাম। আমরা নিজেদের লেখা পড়তাম, পড়ে মানে এই তখন কি রাদুগার এটা ওখানে যে রাদুগার যে অফিসটা তখন কি গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাদুগা, মানে যেটা আপনার উপন্যাসে পরবর্তীতে আমরা একটা পেয়েছি, প্রোগ্রেসের অফিস। হ্যাঁ, ওইটা ওখানে কারা রাদুগায় তখন ছিলেন? দ্বিজেন শর্মা, অরুণ সোম, তারপরে ননি ভৌমিক, হায়াত মাহমুদ তখন চলে আসছেন। হ্যাঁ, এনারা তখন দ্বিজেন শর্মার সঙ্গে পরিচয় ঘটেছে ওখানে আমার, এবং ওনাকে আমি পেয়েছি। তো এইসব পড়তাম, তো গল্প পড়তাম।
তো এক গল্পের আসরে দ্বিজেন শর্মা উপস্থিত ছিলেন। হ্যাঁ, দ্বিজেন শর্মা আমার গল্প শুনে বলে, তোর গল্প ঢাকার কোনো পত্রিকায় ছাপা হয় না কেন? আমি বললাম যে এই গল্প কি ঢাকার পত্রিকায় ছাপা হওয়ার উপযোগী আপনি মনে করেন? হ্যাঁ অবশ্যই। তুই যে কোনো পত্রিকায় পাঠিয়ে দে, তাহলে ছাপা হবে না। না না, ছাপা হবে না। তখন সে বললো যে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা। আমি তখন বলি, বাপরে বাপ, এটা তো আরো হাই ফাই পত্রিকা, এখানে ছাপা হবে না। এবং ছাপা হবে, তুই পাঠা। তা আমি পাঠালাম এবং আমি তাকে বললাম যে আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়ে তাকে একটা চিঠি লিখে দেন। কোনো প্রয়োজন নেই, তুমি পাঠাও। পাঠানোর পরে দেখি এই গল্প ছাপা হয়েছে। প্রথম ঢাকায় তখন ছাপা কি? হ্যাঁ, প্রথম গল্প এটা। এটা কোন গল্পটা ছিল? এটা হচ্ছে রূপালী রুই। এটা কি ওই যে প্রথম বইয়ের গল্পটা? প্রথম বইয়ের গল্প। হ্যাঁ, 94 সালে এই গল্পটা, এবং ওটাই আমার মনে আছে। এই গল্পটা হচ্ছে খেত মজুদ্দের নিয়ে লেখা গল্প। হ্যাঁ, রূপালী রুই। মস্কোতে বসে আমি 6-7টা গল্প লিখেছি, তারপরে ওখানে আরো কয়েকটা গল্প পাঠিয়েছিলাম, সেগুলি ছাপা হয়েছিল। আমি যে 5-6টা গল্প লিখেছি মস্কোতে বসে, সেগুলোর কোনোটাই মস্কো বা সোভিয়েত ইউনিয়ন নিয়ে নয়। ওই উপন্যাসগুলো আপনার পরে ঢাকায় এসে লেখা, যেগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশ এবং এই খেত মজুদ্দের নিয়ে লেখা। মস্কোতে থাকতে সোভিয়েত ইউনিয়নে যে 6 বছর ছিলাম, এক হরফও আমি সোভিয়েত ইউনিয়ন নিয়ে লিখিনি। আমার লেখার ভাবনাই আসেনি। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, সোভিয়েত জনগণ বা কোনো কিছু না, কোনো কিছুই আমার মনে এরকম কিছু তৈরি করেনি যে এটা নিয়ে লেখা যায়, কিছুই লিখিনি। কিন্তু আমি যখন ফিরে আসার পর থেকে আমি এখন যা কিছু লিখেছি এ পর্যন্ত সব একটা হ্যাংওভার ছিল, তার 70% হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, সেটাই বলছি যে একটা হ্যাংওভার ওখানকার কোনোভাবে। এমনি ওখানে থাকা অবস্থায় আপনার কি দস্তয়েভস্কি, যেহেতু আপনার পরবর্তীতে আমরা জানি আপনার কাজের মানে প্রিয় লেখক, দস্তয়েভস্কি তখন আমার প্রিয় ছিল না। তখন আমি ভক্ত হয়ে গেলাম চেখভের। চেখভ এবং টলস্টয়। তখন তাছাড়া আর বাংলাদেশে পড়াদের মধ্যে মানে প্রথম পড়ে অভিভূত হয়েছিলাম নিকোলাই অস্ট্রোভস্কি। ইস্পাত এমন বয়সে পড়েছিলাম যে এটা পড়ে, কিন্তু ওইখানে যাওয়ার পরে এরকম বই আর তো পাওয়া যায় না। আরেকটা বই ছিল মানুষের মতো মানুষ, হ্যাঁ, ওইটা আমরা পড়ছি, মানুষের ছোট, হ্যাঁ, অনুবাদ পেয়েছিলাম। হ্যাঁ, ওইটা একটা খুব মানে নাড়া দেওয়া বই, আলোড়ন সৃষ্টি করা বই। কিন্তু রুশ সাহিত্যে দস্তয়েভস্কি হয়েছে অনেক পরে। আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে উঠি ক্লাসে, এবং তখন দেখলাম দস্তয়েভস্কি অত্যন্ত জটিল এবং খুব গভীর। দস্তয়েভস্কির ভিতরে তখন আমি দস্তয়েভস্কি মানে ওইভাবে করেছি, কিন্তু যে অভিনিবেশ এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা তখন ঘটেনি। এটা আসলে খুব ম্যাচুরিটি মানে অনেক পরে ঘটেছে আর কি, অনেক পরে। আপনার কি মানে মনে হচ্ছে টলস্টয় তাহলে কম্পারেটিভলি ইজি, মানে একটা এর জন্য ইজি না? টলস্টয় অনেক বিউটিফুল। হ্যাঁ, আর্টিস্ট হিসাবে তো টলস্টয় অনেক উপরে দস্তয়েভস্কির, মানে ওই মানে আর্টিস্টিক এক্সপ্রেশন যদি ধরেন, মানে আমি তো মনে করি হিউম্যানিস্টিক এক্সপ্রেশন যদি বলি আর আর্টিস্টিক আলাদা করি, তাহলে তো আমরা যদি দস্তয়েভস্কি এগিয়ে রাখতে চাই, দস্তয়েভস্কি সম্পূর্ণ আলাদা এবং মানে গোটা পৃথিবীর সাহিত্য জগৎ থেকে আলাদা, একদম ভিন্ন একটা ফেনোমেনন। মানে এইটা অন্যভাবে কথা বলতে হবে, তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে দস্তয়েভস্কি। ধরেন টলস্টয় বা চেখভ, বা ধরেন ফরাসিদের মধ্যে গুস্তাভ ফ্লোবের এবং টলস্টয় কাছাকাছি সময়ের, এবং তাদের ঘরানাও একই, যে মানে লিটারেচারের মানে কথা সাহিত্যে রোমান্টিসিজম পেরিয়ে যখন একটা একদম রিয়ালিস্টিক, যেটাকে বলে যে মানে জীবন যেমন ঠিক তেমনই পিওর রিয়ালিজম, সেটা তো শুরু হলো এই টলস্টয় এবং ফ্লোবের এবং গুস্তাভ আনা কারেনিনা এবং মাদাম বোভারি দিয়ে, এবং প্রায় কাছাকাছি সময়ে লেখা। তো এই যে মানে রিয়ালিজমের চূড়ান্ত একেবারে পিক, এইটা আমাকে খুব আকর্ষণ করছিল তখন, মানে এখনো আকর্ষণ করে। এবং আমি মনে করি যে মানে আপনি যদি মানে মানুষের জীবনের রিফ্লেকশন, যেটা রিয়াল রিফ্লেকশন, যেটার উপরে নির্ভর করে আপনি সমাজতত্ত্ব বলেন, অ্যানথ্রোপোলজি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, অন্যান্য সমস্ত সায়েন্টিফিক ডিসিপ্লিনের উপাত্ত হিসাবে যদি আপনি লিটারেচারকে ব্যবহার করতে চান, তাহলে এই রিয়ালিজম ছাড়া অন্য কোনো ফর্মে গেলে আপনি বিভ্রান্ত হবেন। কারণ আপনি যদি ইউটোপিয়ান ফ্যান্টাসি
বা সুরিয়ালিস্টিক হুম। বা ম্যাজিক রিয়ালিস্টিক কোনো উপন্যাস ধরে কোনো সমাজকে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন না। কারণ ম্যাজিক রিয়ালিজম সুরিয়ালিজমের মধ্য দিয়ে একটা সোসাইটির বা একটা কালচারাল রিয়াল উপস্থাপনা ঘটে কিন্তু না। এটা যদি একটু অন্যভাবে বলি যে তাহলে কি আমরা টিন ড্রাম বা মিডনাইট চিলড্রেনে যেরকম দেখি, এটা তো আমরা একটা পলিটিক্যাল একটা দারুণভাবে সোসাইটিকেই পাই, রিড করতে পারি, কিন্তু বলার টেকনিকের মধ্যে তো একটু ম্যাজিক্যাল এই বলার টেকনিকটা হয়ে গেছে অনেক পরোক্ষ, অনেক মানে পরোক্ষ। টিন ড্রাম অতটা না। টিন ড্রাম তো একটা মানে প্রেক্ষাপট, মানে হিস্টোরিক্যাল প্রেক্ষাপট, হ্যাঁ তা তো অবশ্যই স্ট্রং আছে, এবং ওইটা খুব স্ট্রং, ওইটা ধরিয়ে দেয়। কিন্তু ওইটা ওইভাবে আপনাকে পরোক্ষভাবে ধরতে হয়। কিন্তু আনা কারেনিনা পড়লে বা মাদাম্বর ওই মাধ্যমটা আপনার লাগে না, কিন্তু মধ্যস্থতা আর্ট ছাড়াই। কি, আর্টের কি ওই আছে স্ট্রেট আমাকে লাইনটা ধরিয়ে দেবে? আমাকে তো একটু ঘুরিয়েও বলতে পারে শিল্পের কাজ। হ্যাঁ, সেই কারণে এগুলোও গুরুত্বপূর্ণ আর্ট হিসাবে। সুরিয়ালিজম ভেরি ইম্পর্টেন্ট। ম্যাজিক রিয়ালিজম তো পরবর্তীকালে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠলো। বা ধরেন কাফকা যে ধরনের গল্প লিখেছে, মানে মেটামরফোসিস ধরনের, এটা তো আর্ট হিসাবে হাইয়েস্ট কোয়ালিটির আর্ট। হ্যাঁ, এটা তো বাদ দেওয়া। কিন্তু এইটা আপনার অ্যানথ্রোপোলজিক্যাল অর সোশিও পলিটিক্যাল স্টাডির বিষয় হয় না ওই অর্থে। সাইকোলজিক্যালি সাইকোলজিকে এখানে একটা মধ্যস্থতাকারী হিসাবে আপনাকে নিতে হয়, যেটা দস্তয়েভস্কির ক্ষেত্রে ভীষণ ভাবে। দস্তয়েভস্কির কাছে সাইকোলজিক্যালি পুরোপুরি ফ্যান্টাস্টিক লিটারেচার হচ্ছে দস্তয়েভস্কি লিটারেচার। কারণ তার উপন্যাসে কোনো রিয়েল সোসাইটি আপনি পাবেন না, সবই কল্পিত। মানে তার ফ্যান্টাসি, তার ক্যারেক্টারগুলো সাজানো, তার প্লট নির্মাণ, তো মনে হবে না, আপনি মনে হবে যে এটা একটা নাটক। মানে নাটকীয়, সবকিছু নাটকীয়, সব হাই, মানে সব মানে হাই ড্রামা। কিন্তু সোসাইটি তো হাই ড্রামা না। আপনার দস্তয়েভস্কি পড়লে মনে হবে রাশিয়া একটা ম্যাড হাউস, কিন্তু রাশিয়া তো ম্যাড হাউস না। মানে দস্তয়েভস্কির মানে একটা উপন্যাসের সব ক্যারেক্টার মানে কি বলবো, এক্সট্রিম ক্যারেক্টার। হ্যাঁ, এক্সট্রিম, কোনো স্বাভাবিক নর্মাল ক্যারেক্টার পাবেন না আপনি। হ্যাঁ, যে ভালো সে এক্সট্রিমলি ভালো, যে খারাপ সে এক্সট্রিম খারাপ, এবং এক্সট্রিম ভালো এক্সট্রিম খারাপ মেশানো চরিত্র। কিন্তু ওখানে নর্মাল কোনো সিচুয়েশনই পাবেন না। কিন্তু সোসাইটি তো, ইন রিয়ালিটি সোসাইটি তো এরকম এক্সট্রিম না। যেই কারণে টলস্টয়কে মানে 19 শতকের রুশ সোসাইটি বোঝার ক্ষেত্রে টলস্টয়কেই বেশি ইয়ে করে। অবশ্য বোঝার ক্ষেত্রে দস্তয়েভস্কিকেও মানে ইয়ে করে, কিন্তু এটার জন্য একটা পরোক্ষভাবে এখানে ফিলোসফির সাহায্য লাগে, আপনার মানে হিস্ট্রি অ্যানথ্রোপোলজির সাহায্য লাগে, আপনার কি বলে পলিটিক্সের সাহায্য লাগে, পলিটিক্যাল হিস্ট্রির সাহায্য লাগে। আপনি ধরেন ব্রাদার্স কারামাজোভের যে ব্রাদার্স কারামাজোভের চেয়ে বেশি হচ্ছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড একটা উপন্যাস, ছোট একটা উপন্যাস, যেটা ফিলোসফিক্যালি পাঠ করে, সাইকোলজিক্যালি পাঠ করে, এটাকে মানে এই যে ধর্মতত্ত্ববিদরাও পাঠ করে, সবাই নিজের নিজের মতো পাঠ করে, বাট ইট ইজ এ ভেরি মাচ পলিটিক্যাল নভেল। কারণ এটা চেরনেশভস্কি নামে একজন দার্শনিক ছিলেন, যিনি হচ্ছে লেনিনদের পূর্বসূরি, র্যাডিক্যাল, মানে এই যে হচ্ছে ফরাসি সমাজতন্ত্রী যে ভাবাদর্শ, হ্যাঁ সেইটার পাল্টা জবাব ছিল এই নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। একদম ওই উপন্যাস যখন বেরোনোর 3 মাসের মাথায় উনি এটা লেখা শুরু করেন। হ্যাঁ, একই সঙ্গে আমরা টলস্টয় ও দস্তয়েভস্কি তো আমরা দেখি একই, যদিও তাদের দেখা হয়েছে কিনা আমি একটা লেখা পড়ছিলাম যে কখনো দেখা হয়নি তাদের কখনো, কিন্তু তারা একই সঙ্গে একই দেশে একই সোসাইটি নিয়ে লিখছেন অলমোস্ট। একটু কয়েক বছরের তো দস্তয়েভস্কি আগে মারা গেলেন, 7 বছরের ছোট বড়, 7 বছরের ছোট বড়। দস্তয়েভস্কি মারা গেছে অনেক আগে। হ্যাঁ, আগে মারা গেলেন। তারপর টলস্টয় মনে হয় লিখেও ছিলেন যে তার সঙ্গে দেখা হলো না তখন, এরকম একটা নোট। হ্যাঁ, মৃত্যুর পরে একটু টলস্টয় যে হাই ড্রামার কথা বললেন, এই জন্য কি শেক্সপিয়ার তো আমরা জানি একদমই ড্রামার একটা সুপ্রিম ফর্ম যদি বলি, সে ড্রামাটাইজ করা আর কি। শেক্সপিয়ারকে উনি এত অপছন্দ করতেন এই কারণেই কি টলস্টয়? আমার মনে হয় টলস্টয়ের এটা ঈর্ষা, একমাত্র শেক্সপিয়ারকেই উনি ওনার সমকক্ষ মানে কম্পিট করতে পারতেন। হ্যাঁ, ওনার আর বাকি কাউকে উনি গণ্যই করতেন না। টলস্টয় আর কাউকে গণ্ডই করতেন না। টলস্টয়কে সমগ্র রুশ সাহিত্যে উনি বলেছেন 2টা লেখা তার মোটামুটি মানের মনে হয়। সেটা হচ্ছে চেখভের স্টেপ নামে একটা নভেলা আছে, স্টেপ, তৃণভূমি, আর একটা হচ্ছে দস্তয়েভস্কির, যে দস্তয়েভস্কিকে উনি মোটেই পছন্দ করতেন না, সেই দস্তয়েভস্কির নোটস ফ্রম ডেড হাউস নামে একটা উপন্যাস আছে, যেটা আসলে সেমি উপন্যাস, এটা আসলে ডকুমেন্টারি, যেটা হচ্ছে দস্তয়েভস্কি যখন সাইবেরিয়ার যে
কয়েদখানা 4 বছরের সশ্রম কারাদণ্ড, ছিলেন, হ্যাঁ। ওইখানকার অভিজ্ঞতা নিয়ে নোটস ফ্রম ডেড হাউস নামে একটা উপন্যাস লিখেছিলেন, যেটা আসলে মানে কল্পিত কিছু এবং না। যেটা কনসিডার করা হয় ওয়ান অফ দ্য বেস্ট না, এভাবে তো দেখা হয়, মানে বেস্ট তো পরেগুলো যেগুলো, তাহলে তলস্তয় ওইটাই ইমপ্রেস হলে এটাকে বেস্ট বলেছেন, কারণ টলস্টয় আমার আর্ট হিসাবে এটাকে বেস্ট বলেন। সেটাই বলছি। এটা আমার ধারণা, মানে উনি এটার যে ডকুমেন্টারি মূল্য, মানে রুশ মানে প্রিজন সিস্টেম নিয়ে ওরকম প্রত্যক্ষ লেখা ওই সময়ে আর কেউ লেখে নাই। কোনো লেখকের তো কোনো ওইরকম সৌভাগ্যই হয় নাই প্রিজনে গিয়ে থেকে, প্রিজনে গিয়ে 4 বছর থাকা, এবং এই যে অভিজ্ঞতা, এবং এটার মোটাসোটা একটা দলিল বলতে পারেন। এই দলিল এইটাকে টলস্টয় বলেছে যে সেরা রুশ সাহিত্যের সেরা লেখার 2টা লেখার একটা। তাহলে বোঝেন বাকি রুশ সাহিত্য তার কাছে নাই, জিরো। আপনি যখন ছিলেন এই সাহিত্য, বিশেষ করে ইয়ের কথাও আপনার আলোচনায় আসে অনেক সময়, ম্যাক্সিম গোর্কির কথা, যেমন যে গোর্কির মা, এই প্রসঙ্গটা আসে, যেমন যেটাকে সুধীন্দ্রনাথ বলছিলেন যে তাকে মানে উৎকৃষ্ট নভেল তো বলেননি, এটা একটা ওর্স্ট একটা ক্রিয়েটিভ ওয়ার্ক বলছেন সুধীন্দ্রনাথ, কিন্তু ওইটা তো একটা বড় ইম্প্যাক্ট, আপনি বলছেন যে এটা একটা ওটা বড় তো পলিটিক্যাল ইম্প্যাক্ট অনেক পড়েছে, কিন্তু আমিও ওইটাকে খুব মানে ওই কি বলবো উপন্যাস হিসাবে মানে কথা সাহিত্য উচ্চ মানের হিসেবে মনে করি না, যদিও এটা আমার পরবর্তীকালের উপলব্ধি। কারণ আমি প্রথমে যখন পড়ি তখন আমার ভালো লেগেছিল, কিন্তু পরে পরে আমার মনে হয়েছে না, এটা তো খুব পরিকল্পিতভাবে লেখা হয়েছে যে একটা পলিটিক্যাল উদ্দেশ্য সামনে রেখে। কিন্তু গোর্কি যে খুব ভালো মানের একজন শিল্পী সেটা পরে বোঝা যায় তার এই যে ট্রিলজি। হ্যাঁ, আমার ওই যে হ্যাঁ, ছেলেবেলা, এটা যে বলে না যে পিওর আর্ট, খাঁটি জিনিস, খাঁটি সোনা, এই গোর্কির লেখা হচ্ছে এই 3টা হচ্ছে খাঁটি সোনা। এইটা পড়লে বোঝা যায় যে গোর্কি কত কত শক্তিশালী শিল্পী। আরেকটা বই তার আছে বেশ মোটাসোটা উপন্যাস, যেটা বাংলাদেশে মানে যেটা ইংরেজিতেও খুব দুর্লভ, সেটা নাম হচ্ছে লাইফ অফ ক্লিম সামগিন। এটা দেখি নাই বইটা। হ্যাঁ, এইটা হচ্ছে অনেক মোটা কয়েক খণ্ড, এটাও 3-4 খণ্ড। এইটাও তার খুব ভালো, ওইরকম মানে সোশ্যালিস্ট রিয়ালিজম মাথায় রেখে লেখা না, মানে আপনাকে মোটিভেটেড না পার্টি পলিটিক্স দ্বারা। গোর্কিকে বুঝতে সুবিধা হবে যদি আমরা একটা জিনিস বিবেচনা করি, যে আপনি যখন একটা মানে রাষ্ট্র ব্যবস্থার অংশ হয়ে ওঠেন, হ্যাঁ, মানে সরকারি ও নানা সিদ্ধান্তের প্রক্রিয়ার মধ্যে আপনাকে ঢুকতে হয়, এবং সেটার একটা আইডিওলজি আছে, যে আইডিওলজি গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে। এমন একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে যে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বাকি সমস্ত পৃথিবী চেষ্টা করছে। সেখানে তো তারা আইডিওলজিক্যালিও ফাইট করতে চায়, এবং ওই আইডিওলজির পক্ষে সারা পৃথিবী তাদের সমর্থক তৈরি করতে চায়। তো সেই কারণে সেটার কি হাতিয়ার হতে পারে একটা, হ্যাঁ, সেটার হাতিয়ার হতে পারে লিটারেচার। তারা যখন পলিটিক্যাল হাতিয়ার হিসাবে সাহিত্যকে ব্যবহার করেছে, তখন তাদের লেখাগুলো এরকম হয়েছে। মানে একটা থাকে যে আমাদের এখানে যে তর্কগুলো পরে আমরা বিভিন্ন সময় পেয়েছি, যদিও এটা নিয়ে সবাই কেউ কেউ দ্বিমত করেন, যে মানিকের ক্ষেত্রে, মানিক যখন পরে পার্টি দ্বারা বেশি মোটিভেটেড হলেন এবং তার কিছু কিছু টেক্সট, কিন্তু তাতে কি খুব প্রভাব পড়লো? যেমন সোমেন চন্দ্রের ব্যাপারটা আলাদা, কারণ তিনি পার্টির মধ্যে থেকেই শুরু থেকেই তার লেখার একটা ব্যাপারটা ছিল যে পার্টি পলিটিক্সের অংশ হয়ে, কিন্তু তো মানিক তো সেটা ছিলেন না। মানিক নিজের বাড়ি বিক্রি করে পার্টিকে টাকা দিয়েছে, জানেন? সে তো শেষের দিকে, আমি বলছি শুরুর লেখাগুলো। কিন্তু উনি আগাগোড়া কমিউনিস্ট ছিলেন, এটা ঠিক আছে, কিন্তু উনি এত ভালো একজন শিল্পী ছিলেন যে উনি যখন শিল্পীতা করতে গেছেন তখন উনি ওইটা করতে পারে নাই, ওই আপোষটা করতে পারে নাই। হ্যাঁ, যেমন ধরেন আপনার পুতুল নাচের রীতিকথা পড়লে আপনার মনেই হবে না যে এটা একজন কমিউনিস্টের লেখা, কারণ তার যে মানে শিল্পী হিসাবে তার যে জীবনবোধ, তার যে জীবন সম্পর্কে যে উপলব্ধি, এটা সে চাপা দিবে কিভাবে? এটা তো সম্ভব না। এবং এই যে ধরেন বউ সিরিজের গল্পগুলো যদি আপনি পড়েন, কুষ্ঠরোগীর বউ, তারপরে লেখকের বউ, চোরের বউ, এরকম আছে না, প্রত্যেকটা গল্প আপনি এখানে আপনার খুব সূক্ষ্মভাবে আপনার মনে হতে পারে যে কোথাও যেন ফ্রয়েডের একটা প্রভাব তার ভিতরে, প্রাগৈতিহাসিকেও, হ্যাঁ, ফ্রয়েডের একটা প্রভাব আছে। কিন্তু এই মার্ক্সবাদী ভাবনা তার ভিতরে তাকে এমনভাবে, তার লেখক সত্তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। যদিও পরের দিকে হলুদ পোড়া, তারপরে চিহ্ন, এরকম কিছু উপন্যাসে এটা একটু প্রকট হয় না,
একটু পর ভালো প্রকট, আমি বলছি যে পরের দিকে সেটা পরের দুই তিন, দিকে, কিন্তু পরের ওগুলো দিকে তার এটা তো খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে ওঠেনি। হ্যাঁ, ওগুলি হয়ে হ্যাঁ। ওঠেনি, কিন্তু ওই ওই মানে তার সেরা সময়ে, যেমন ধরেন প্রথম দিকে তো এগুলি ছিলই না, দিবারাত্রি কাব্য না। তারপরে ইয়েকে যদিও বামপন্থীরা এই যে পদ্মা নদীর মাঝিকে খুবই হাইলাইট করে, ইয়ের পুতুল নাচের ইতিকথার চেয়ে ভালো বলতে চায়, বিকজ অফ দেয়ার পলিটিক্যাল ভিউজ, মানে এটা ওই শোষণ নিয়ে, হ্যাঁ শোষণ টোষণ এই সাবজেক্ট ম্যাটারের কারণে। কিন্তু আমার মনে হয় পদ্মা নদীর মাঝিও ভালো উপন্যাস, মানে ওই ওটাও অর্থে তো ঠিক ওই জায়গায় আমরা জেনারেলি ভাবি হোসেন মিয়াকে তো আর আমরা পলিটিক্যাল এই থেকে নাও দেখতে পারি, মানে সমাজতান্ত্রিক যদি কেউ দেখে কিন্তু বোঝা যায়, যদি কিন্তু দেখতে পারে, মানে এখানে একটা শ্রেণী সঙ্গমের একটা আভাস, এটা যে একজন বামপন্থী ইয়ের লেখা, এবং বামপন্থীরা ওই কারণে এটা পছন্দ করেছে, এই কারণে এটা পছন্দ করেছে, তাদের নন্দিত তাদের, হ্যাঁ এটা বোঝা যায়। কিন্তু এটা আপনার মাথায় যদি এটা নাও থাকে তাহলে এটা এবং এই ক্ষেত্রে মানে কামাল ভাই আছেন বলে, এটা কামাল ভাই যদি ওখান থেকে ইনপুট দেন, কখনো আমার মনে হয়নি সচেতন ভাবে হাসান নাজুল্লাহ পড়তে গিয়ে। কিন্তু গত বছর বা তার আগের বছর নোমান ভাই আমরা যখন সাদ কামালের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখন বললেন যে এই যে ইজম কিভাবে একটা গল্পকে নষ্ট করে, এইটা উদাহরণ দিতে গিয়ে উনি হাসান নাজুল্লাহ একটা গল্পের কথা বললেন, যেটা আমরা তো এত বিউটিফুলি এখনো পড়ি, শকুন গল্পের কথা, যে শকুন একটা চমৎকার গল্প। উনি বললেন এই গল্পটা ছোট গল্প হিসেবে নষ্ট হয়েছে ওনার ইজম আরোপ করার কারণে। কোন জায়গায়? লাস্ট লাইন, যে ওই শকুনকে যখন তিনি বললেন ওই মহাজনের মতো, এই যে মহাজনের মতো একটা বাক্য ছুড়ে দিলেন, দিয়ে ওনার ওই যে আবার সেই যে ওনার বোধ সামাজিক যে জায়গাতে জাগরণ, ওনার তো আমরা জানি মোটিভেটেড ছিলেন এই রাজনৈতিক চেতনা দ্বারা, তো সেইটা আরোপ করে ছোট গল্পের ওই জায়গাটা গিয়ে নষ্ট করে দিলেন। এটা কখনো আগে মনে হয় হাসান আজিজুল হকের এই গল্পটা যিনি যখন লিখেছিলেন তখন তার বয়স 24 বছর, তখন তো ভেরি ফার্স্ট 22-24 বছর বয়স, এবং উনি তো পরে নিজেও এটা মানেন যে এটার মধ্যে ওইটা তার আরো ওইটা তার মনে, কিন্তু ইটস বিউটিফুল স্টোরি, মানে যেটা এত সুন্দর করে লেখা, হ্যাঁ খুবই চমৎকার ভাবে, হ্যাঁ তার শিল্পীতা ওর মধ্যেই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ প্রকাশ পেয়ে গেছে। এবং আপনি এবার যদি আপনার এই থেকে আসি যে এই যে শিল্প সাহিত্যের এটা দুটো জায়গা আপনি তখন থেকে স্পষ্ট হলেন, যে একটি হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট, যেটার মধ্যে আপনি ছিলেন, যে চেতনা আপনার ছাত্র জীবন থেকেই ছিল, আর একটা আর্টিস্টিক হিসেবে আপনি আবার সাহিত্যকে, গল্প লেখাকে, ফিকশনে গেলেন, যে আপনি একটা শিল্পী হবেন, একটা লাইফকে স্কেচ করবেন। তো এই লাইফ স্কেচ করতে গেলে তো নানান ভাবেই করা যায়। আমরা এখন কথা হচ্ছিল এক দস্তয়েভস্কি, তলস্তয় দুই রকম, বা আমাদের সাহিত্যে, শিল্প সাহিত্যে আমরা মার্কেসদের কথা বলতে পারি, আর এক রকম ভাবে লাইফ স্কেচ করছে। আপনি যখন বিশেষ করে মাংসের কারবার লিখতে, আপনার প্রথম গল্পের বই তো মাংসের কারবার না, প্রথম গল্পের বই হচ্ছে এটা রূপালী রুই অন্যান্য। ও, মাংসের কারবার ছিল 94 নাকি? তাহলে আচ্ছা ভুল করতে পারি, 94 হচ্ছে ওইটা প্রথমটা। তো আমি বলছি যে আপনার কি তখন এই কনফ্লিক্টটা নিজের মধ্যে অলরেডি তৈরি হয়েছে, নাকি আপনি আপনার গল্পের গন্তব্যটা খুঁজে পাচ্ছেন যে কিভাবে আপনি গল্পগুলো লিখবেন? এখনো সাবজেক্ট আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, হ্যাঁ আইডিওলজিক্যাল, মানে আর্টিস্ট হিসেবে আপনার আসলে কমিটমেন্টটা কি? আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে ওই ডিলেমাটা গোর্কি বা হাসান আজিজুল হকের ক্ষেত্রে যেটা ছিল, সেটা আমার ক্ষেত্রে ছিল না। সৌভাগ্যক্রমে ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আমি রাশিয়া থেকে চলে এসেছি, এবং ওই আইডিওলজিক্যাল বিষয়টা আর মাথার মধ্যেই ছিল না। এই সোভিয়েত ইউনিয়নে ভেঙে যাওয়া কোনোভাবে কি আপনাকে? হ্যাঁ, এটা আমাদের এক ধরনের, আমার একার না, আমাদের এক ধরনের কি বলবো, ফিরে দেখার মতো একটা ব্যাপার, সুযোগ তৈরি হয়েছে। এবং তখন আর ওই আইডিওলজিক্যাল ব্যাপারটা লেখার উপরে অতটা কাজ করেনি, লেখার ক্ষেত্রে কাজ করেনি, বরং ওই আপনি যেটা বললেন মাংসের কারবার যে গল্পগুলো, এটা আপনার সবচেয়ে পরিণত প্রথম এই গল্পগ্রন্থের গল্পগুলো খুবই আমাদের পছন্দের গল্প ছিল। আমরা যখন সাহিত্য চর্চা, ছোট গল্প নিয়ে ভাবা শুরু করি বন্ধুদের মধ্যে, মাংসের কারবার এই বইয়ের প্রায় প্রতিটা গল্পই, এই গল্পটা আমি যখন লিখি, এবং এই বইয়ের মধ্যে আরো যে কতগুলি গল্প আছে এই ধরনের একটু বিজার টাইপ গল্প আর কি, মানে একটু নৃশংস এবং মানে একটু অপ্রীতিকর গল্প, সেই বিষয়গুলো এগুলি হচ্ছে কোন সময়ে লেখা? আমি যখন তরুণ সাংবাদিক, সারা দেশের সমস্ত খবর আমি দেখতে পাচ্ছি। এই যে মানে তখন ঢাকা এসে আপনি পেশা হিসেবে সাংবাদিকতার মধ্যে, হ্যাঁ আমি 93 সালে এসে সাংবাদিকতা, আপনি প্রথম আলোই তো পরে? আমি প্রথমে দৈনিক বাংলা বাজার পত্রিকায় 2 বছর কাজ করেছি, তারপর ভোরের কাগজে কাজ করেছি। আচ্ছা, সেই সময়ের গল্প। হ্যাঁ, তো ওই সময় তার কিছু পরে আমার এটা লেখা শুরু, মানে ওই সময়ই লেখা শুরু। হ্যাঁ,
হ্যাঁ 94-95 সালে এগুলি লিখেছি। তো ওই সময় আমি এগুলি সব দেখতে পাচ্ছি এবং তখন আমার একটা বোধ হয় যে এই যে এত খুন খারাপি, এই যে এত অনিয়ম, মানে অন্যায়, অবিচার, নৃশংসতা ঘটছে, আমাদের কারোর কিছু যায় আসে না। মানে সমাজ যেন নির্বিকার হয়ে পড়েছে এবং আমার মনের মধ্যে একটা মানে ক্রোধের মতো, ক্ষোভের মতো কাজ করে যে কিছুতেই কিছু যায় আসে না। আচ্ছা কিছুতে কিছু যায় আসে কিনা দেখি তো, এই মনে করে আমি এই গল্পগুলো লিখেছি। যায় আসে কিনা মানে মানে আঘাত করা যায়। এই আঘাতটা কাকে? হ্যাঁ মানে আমার পাঠকের সংবেদনশীলতাকে। আমাদের সেন্সিবিলিটি কি একেবারে মরে শেষ হয়ে গেছে, কোনোভাবেই কিছু যায় আসে না? এটা ধরো আমার কোনো গল্পের ভিতরে দেখবেন আছে মানে এরকম মন্তব্য আছে হয়তো কোনো প্রোটাগনিস্টের যে এটা ওর হয়েছে, আমার কিছু যায় আসে না, এরকম মন্তব্য কিন্তু আছে। এই যে এটা ছিল আমার একটা ওভারওয়েলমিং মানে অনুভূতি যে আমাদের সোসাইটিটা বোধহয় এই জায়গায় পৌঁছে গেছে। এই কারণে দেখবেন ওই বইয়ের ভেতরে আমি খুব খুব মানে খুবই কি বলবো, হ্যাঁ মানে একটা মাংস ওই যে সে খুবই খারাপ একটা গল্প লিখেছিলাম। ওই গল্প পরে আমি বাতিল করে দিয়েছি। ওটা আমারই পরে আমার মনে হচ্ছে এত বিভৎস। ওটার নাম হচ্ছে বিভীষিকার ভগ্নাংশ। বিভীষিকার ভগ্নাংশে আমি আমার ইমাজিনেশনটাকে বিটারলি এমন জায়গায় নিয়ে গেছি যে একটা মেয়ে, এই যে কিছুদিন আগে কোথায় একটা মেয়ে ইয়েকে মানে তার হাজবেন্ডকে মেরে ফেললো না, নয়ন। হ্যাঁ এটা বগুড়া নাকি? হ্যাঁ হ্যাঁ নয়ন। হ্যাঁ এর অন্তত 20-25 বছর আগে আমার ওই একটা গল্প লেখা। সেটা হচ্ছে একটা মেয়ে, ওইরকম মফস্বল শহরে একটা মেয়ে, সে সুন্দরী মেয়ে, তার প্রেমে পড়ে শুধু ছেলেরা। তো এরকম 6-7 জন ছেলে প্রেম, এবং সে প্রেমিক বদলায়। তো এই প্রেমিকরা সব একজোট হয়ে তাকে শাস্তি দেয়, কোনোভাবে প্রলুব্ধ করে তাকে কোনো এক জায়গায় বাড়িতে নিয়ে যায়, একজন ডেকে নিয়ে যায় এবং এই প্রাক্তন প্রেমিকেরা সব ওখানে জড়ো হয়। একটা আমি ফ্যান্টাসি আর কি, রিয়ালিটিতে এইভাবে ঘটে না, পুরাপুরি ফ্যান্টাসি। তো এই তাকে জড়ো করে তারা তাকে রেপ করে না, তা সে ভাবে যে এরা রেপ করে, তখন সে বলে টলে যে তোমরা বেরো না এইসব বলে টলে, কিন্তু তারা তাকে রেপ করে না। তারা কি করে জানেন? তারা তাকে জবাই করে তার মাংস কাটে, টুকরা টুকরা করে রান্না করে খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে, একদম ঘুমিয়ে পড়ে, এবং ওই শহরও ঘুমিয়ে পড়ে পুরাপুরি। এই হচ্ছে এইরকম একটা মানসিক পরিস্থিতিতে আমি পৌঁছেছিলাম তখন। এরকম মানসিক পরিস্থিতিতে ওই পিরিয়ডের বেশ কয়েকটা গল্প, মানে একটা ট্রমার মধ্যে থাকা এবং সেই ট্রমাটা পাঠককে ট্রান্সফার করা, যে তোমরা ট্রমাটাইজড হও। দেখি এরপরে পাঠকের কিছু হয় কিনা। কিছু কি হলো পাঠকের কোনো রেসপন্স? আমি জানি না এটা কিছু হলো কিনা। আপনার একটা থাকে যে ফ্যান্টাসির কথা বললেন, যে আপনার প্রিসিলা বা লাভ স্টোরি 2099 একটা সময়কে এক্সিট করে যাও। আপনি সায়েন্স ফিকশন বলছেন, আমি সায়েন্স ফিকশন নাও বলতে পারি। যদি এইভাবে দেখি যে সেটাও একটা ভবিষ্যতের সময় গিয়ে, আমি বলছি যে আমরা দস্তয়েভস্কির আলাপে ছিলাম যে একটা সোসাইটি তৈরি করা, এবং আপনার ওইটা রিয়েলিজম থেকে একটু এক্সিট করে সোসাইটি তৈরি করে আপনি রিয়েলিজমের গল্পটাই বলছেন, আলটিমেট রিয়ালিটি। এইটাও তো আপনার যে আপনি একটু আগে বলছিলেন টলস্টয়ের যে একদম রিয়েলিজমের যে প্রত্যক্ষবাদ, সেটা আপনার পছন্দের, কিন্তু আপনার গল্পের ক্ষেত্রে কিন্তু ওই জার্নিটা দেখছি দস্তয়েভস্কির মতো। আমারগুলো কোনোটাই টলস্টয়ের মতো না। হ্যাঁ আমার গল্প মানে আমার মনে হয় যে আমার এখন মনে হয় যে টলস্টয়ের ওটা আমি খুবই উপভোগ করি, চেখভ খুব উপভোগ করি, কিন্তু আমার মনে হয় আমি যখন লিখি তখন আমি রিয়ালিটিতে সন্তুষ্ট থাকি না, রিয়ালিজমের মধ্যে সন্তুষ্ট থাকি না। আমার গল্প রিয়ালিজমে শুরু হয়, রিয়াল একদম মাটিতেই শুরু হয়, কিন্তু এটা একটা জায়গায় এসে ভেসে ওঠে, উপরে ভেসে ওঠে এবং একটা আনরিয়াল এন্ডিং এ গিয়ে শেষ হয়। এবং আপনি যদি দুধ গল্পটা পড়লে দুধের মতো এন্ডিং অনেকগুলো গল্পের আপনি পাবেন। এটা আমি সচেতন ভাবে কিন্তু হয় না, জানেন, এটা কোনো জায়গায় সচেতন ভাবে হয়েছে, কিন্তু এটা হয় কি যে মানে একদম টলস্টয় বা ফ্লোবেরিও যে রিয়ালিজম, এটা দিয়ে স্টার্ট করে এটা একদম শেষ হয়ে যায় মানে মার্কেসীয় ওর কি বলে ইয়ে মানে কাফকায়েস্ক এক ধরনের সুররিয়ালিজম বা ম্যাজিক রিয়ালিস্টিক পরিস্থিতি। দুধের অনেক সময় শুরুটা যে এর মতো হয় তাও না, কারণ যেভাবে নাই হয়ে গেলাম শুরুতেই তো সে নাই। এটা তো পুরোপুরি শুরুতেই ফ্যান্টাসি, এটা অন্যরকম না। এটার মধ্যে শুরুতে ফ্যান্টাসি হলেও কিন্তু এটাকে আমি ট্রিট করেছি কি এটাও একটা প্রতিক্রিয়া থেকে লেখা গল্প।
যখন এই যে লেখক টেখকদের মারা হচ্ছে, ব্লগাররা মারা যাচ্ছে, তখন একজন সাংবাদিক যে প্রতিদিন এই সমস্ত খবরের ভিতর দিয়ে যাচ্ছে, এবং সে নিজে গল্প লেখে, উপন্যাস লেখে, সে উপন্যাস গল্প লেখে, তো সে সে চাপ বোধ করে, এবং সে এইরকম কেন্দ্রে থাকে, তার আশেপাশে বন্ধু বান্ধবী খুন হচ্ছে, প্রকাশক বন্ধু খুন হচ্ছে, লেখক বন্ধু আহত হচ্ছে, এর মধ্যে সে যাওয়া আসা করে, এবং সে মনের মধ্যে একটা চাপ বোধ করে। সেই চাপটা তার স্নায়ু মানে মানে নিউরো ক্রাইসিসে তৈরি করে, সে নিউরোটিক হয়ে পড়ে, তার নার্ভাস সিস্টেমকে এমন ভাবে আক্রান্ত করে যে যে সে সে মানে সে নিজের মানে কি বলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছে না। সে প্রথমে আয়নায় নিজের ছবি দেখতে পায় না, তারপরে সে নিজের হাত দেখতে পায় না, তারপরে সে যেখানে তার নাম লেখা আছে সেখানে সে তার নামটা দেখতে পায় না। তার কাছে চিঠি এসছে, ঠিকানা সব লেখা আছে, কিন্তু তার নামটা সে পড়তে পারছে না, তার নামের জায়গায় ফাঁকা, এক্সিস্টেন্স একেবারে সব জায়গায় তার সে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার এই যে চাপ, সেই চাপ থেকে সে বিলুপ্ত হয়ে গেছে। শেষে আপনি দেখছেন, সে যদি পড়ে থাকেন যে সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বলে যে আপনার এটা এক ধরনের মানে মানসিক সমস্যা, এবং এর চিকিৎসা আছে, এটা চিকিৎসা করলে এটা ভালো হবে, এবং অনেকেরই এরকম এটা একটা রোগ এক্সিস্ট করে। হ্যাঁ, এটা একদম কল্পিত বিষয় না, মানে আনসাইন্টিফিকও না, এটা সায়েন্টিফিক। এই ধরনের রোগ এক্সিস্ট করে, এবং মানুষ তার মনে করে যে এই হাত এটা তার শত্রু, তার বডি, তার ইমিউন সিস্টেম ফিল করে যে তার এই হাত হচ্ছে এলিয়েন একটা বডি, এটা তাকে ব্যথা করছে, কিন্তু তার কোনো ব্যথা নেই। এবং এরকম ঘটনা আমার জানা আছে যে হাত না পায়ের ক্ষেত্রে একজন সুস্থ মানুষ বলেছে এই পা আমার ব্যথা করে এবং এই পা কেটে ফেলতে। আপনি তো আর ওই মেডিকেল সায়েন্সের সাপোর্ট নিয়ে লেখেননি নিশ্চয়ই? আপনি তো না, আমি কিছু পড়াশোনা করেছি, এবং সাইকোলজিস্ট, এই যে তানজিনার হাজবেন্ড আছেন হেলালের সঙ্গে কিছু পরামর্শও আমি করেছি, মানে কি কি সিচুয়েশনে, এবং মোহিত ভাইয়ের সঙ্গেও কখনো কখনো ফোনে কথা হয়েছে আমার ওটা লেখার সময়, যাতে আমার মানে কিছু টেকনিক্যালি আমি কিছুটা ঠিকঠাক থাকতে পারি। কিন্তু এটা তো যদি আমরা আরেকভাবে দেখি যে যখন বাধ্যবাধকতা না, পোকা হয়ে গেল, তো আসলে কোনো ব্যাখ্যা নাই। যদি মেটাফরিক্যালি দেখি, চিন্তা করি যে সেটা তো সম্ভব না, ওটা তো সম্ভব। এটা তো আমার ক্ষেত্রে এটা কোনো বাধ্যবাধকতা ছিল না যে আমাকে মানে সায়েন্টিফিক্যালি কারেক্ট থাকতেই হবে, এটা এরকম। কিন্তু আমি চেয়েছিলাম, যেহেতু আমি গল্পটা রিয়ালিস্টিক্যালি বলছি, কিন্তু দেখবেন এখানে কিন্তু আনরিয়াল মানে সেটিং ইজ রিয়েল, আনরিয়াল যা কিছু হচ্ছে তা করছে ওই শুধু ওই একটা পার্সপেক্টিভে, ওই ছেলেটার প্রোটাগনিস্টের পার্সপেক্টিভ থেকে, আর বাকি কিন্তু সবকিছু রিয়ালিস্টিক, সবকিছু স্বাভাবিকভাবে ঘটছে, এবং সে স্বাভাবিকতা বিপরীতে তার অস্বাভাবিকতা কিন্তু ধরাও পড়ছে। তাকে কিন্তু বলা হচ্ছে যে না, তুমি এই সময় ওখানে ছিলে না, ওই যে লেকের পাড়ে যে ঘটনা ঘটলো, এই তোমার মনে হচ্ছে যে তোমাকে, হ্যাঁ, কিন্তু তুমি এখানে ছিলে না। এটা কিন্তু ওই গল্পগুলোর মতো না, এটা কিন্তু আগাগোড়াই একটা নিউরোটিক মানুষের পার্সপেক্টিভ থেকে লেখা, যে নিউরোসিসটা কারণ হচ্ছে সোশিও পলিটিক্যাল কারণ। হ্যাঁ, এই যে চাপ, যে চাপে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। ফ্রয়েড যেটাকে বলেন, ফ্রয়েড দস্তয়েভস্কির ক্ষেত্রে কি বলে জানেন? দস্তয়েভস্কির ক্ষেত্রে ফ্রয়েড বলে যে দস্তয়েভস্কি অসুস্থ হয়ে পড়েছেন বিকজ অফ ইডিপাস কমপ্লেক্স, মানে তিনি ছোটবেলায় বাবার দ্বারা এমন মানে অ্যাবিউজের শিকার হয়েছেন, যার ফলে তার এই নিউরোসিসটা হয়েছে, এবং এই তার নিউরোসিস থেকেই তার লেখাপত্র এরকম এক ধরনের বিকৃতি থেকে। হ্যাঁ, সে আমি ওইরকম মানে এরকম না, টানছি না, এই ক্যারেক্টারটা ধরেন তার একটা বাস্তব কারণ আছে, তার এইরকম পরিস্থিতিতে পড়ার, এই স্নায়বিক সমস্যায় পড়া। কিন্তু এটা আরেকভাবে দেখতে পারি কিনা, লিটারারি ডিভাইসটা কিভাবে, যে যখন আমাদের সোসাইটিতে, এটা আপনি এক্সট্রিমলি আরো ফিল করবেন, কারণ আপনি ওই সময়ের থেকেই লেখালেখি শুরু এবং এখনো লিখছেন, যে একটা সময় পলিটিক্যালি অনেক কথা বলা যায় না, তো প্রত্যক্ষ বলতে গেলে অনেক সমস্যা তৈরি হয়। তখন ঢাল হিসেবে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট একটা বা অযোগ অ্যাবসার্ড একটা সিচুয়েশন তৈরি করে, আসলে গল্পটা বলছি আমি সেই রিয়েলিস্টিক গল্পই, কিন্তু এটা সরাসরি বললে দুই অর্থ হতে পারে। একটা আর্টের জায়গা থেকে পড়ে যেতে পারে, আর একটা হলো যে আমাকে কেউ অ্যাড্রেস করতে পারে যে তুমি এই সমস্যা নিয়ে লিখছো, সেটা পলিটিক্যাল পার্টি হোক, আমাদের এখানে রিলিজিয়াস আমরা জানি এক্সট্রিম গ্রুপ আছে তারা হোক। তো সেই ক্ষেত্রে যেমন মার্কেজের ক্ষেত্রে, যেমন যদি আমরা দেখি যে
হাইলি পলিটিক্যাল স্টেটমেন্ট বা রিলিজিয়ান জায়গা থেকে যদি মার্কেস যখন সবাই যখন সব নাম ভুলে যাচ্ছে, আপনারা মার্কেস যদি 100 বছরের নিঃসঙ্গতা দেখেন যে কমিউনিটি কোনো কিছু মেমোরি নাই, তাদের মেমোরি ক্র্যাশ করছে, তখন তারা সব কিছুতে লিখে রাখে যে ইট ইজ কাউ, কাউ গরু দুধ দেয়, এই দুধ খেতে হয়, যাতে ওগুলো তারা মেমোরি করে। কিন্তু একটা জায়গা ইন্টারেস্টিং যে লাস্টে কি গ্রামের একটা শেষ প্রান্তে এক জায়গায় বড় করে বিলবোর্ডে লিখে রাখে গড এক্সিস্টস। তো দ্যাটস দ্য থিং, আমি বলছি যে গড এক্সিস্ট, এই প্রশ্নটা তো আমরা তো অনেকভাবে বলতে পারবো না, কিন্তু উনি আর্টিস্টিক্যালি বললেন যে গড এক্সিস্ট, এটা যদি মানুষ ভুলেও যায় তাতে মানুষের জীবনযাপনে কোনো সমস্যা হয় না। উনি তো এটাই বলতে চাচ্ছেন যে এটা লিখে রাখতে হচ্ছে তাদের মেমোরিতে। তা আমি বলছি যে এই যে একটা ডিভাইস ঢাল, বা আমরা যদি আরেকটা যদি দেখি যে অ্যানিমাল ফার্ম, একটা এর কলাপসের কথাই তো বলছেন, যে যেভাবে গল্পটা বলছেন আমাদের অরওয়েল, কিন্তু এই বলার মধ্যে দিয়ে উনি এমন করে বললেন যে অন্য একটা গল্প দিয়ে অ্যালিগরিক্যালি আরেকটা গল্প বললেন। তো এই যে আপনার একটা অ্যালিগরির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, একটা অ্যাবসার্ড সিচুয়েশন তৈরি করে, তার মধ্য দিয়ে আপনি অন্য একটা গল্প বলছেন, এতে তো হচ্ছে যে আপনি একটা ধরাছোঁয়ার বাইরেও থাকা নিজেও। না, আপনি এই যে ধরেন অ্যানিম্যাল ফার্ম বা 1984 হ্যাঁ, বা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এগুলো এটা তো এক ধরনের, এগুলি এক ধরনের গল্প। মেটামরফোসিস কিন্তু একবার হ্যাঁ, আরেক রকমের গল্প। আর আমার যেটা বললাম, আমার যেভাবে নাই হয়ে গেলাম এর কথা বলছেন, এটাও কিন্তু সম্পূর্ণ অন্য হ্যাঁ, না রকমের গল্প। ডেফিনেটলি সেটা তো সিমিলার ট্র্যাকের না। হ্যাঁ, ওই মেটামরফোসিস একেবারে রূপক, পিওর রূপক একটা। না, কিন্তু ওখানেও তো যখন কাপকার যে পোকা হওয়ার পরের যে বাকি সিচুয়েশন গুলো তো নরমাল মানুষের ওটা তো রিয়ালিস্টিক, ওটা তো হচ্ছে টেকনিক্যালি একটা ওই গল্পের একটা নতুন রিয়ালিটি তৈরি হয়েছে, এবং ওই রিয়ালিটি সে পোকা হওয়ার পরে যে একটা রিয়ালিটি তৈরি হলো, সেই রিয়ালিটির একটা নিজস্ব লজিক আছে। সেই গল্পটা সেই ওই ক্রিয়েটেড রিয়ালিটির লজিকেই চলে। হ্যাঁ, যেমন অরওয়েলের 2টা উপন্যাসেরই ওইটা একটা ক্রিয়েটেড, মানে ফ্যান্টাস্টিক অ্যান্টি ইউটোপিয়ান রিয়ালিটিতে চলে, হয়তো ডিস্টোপিয়ান রিয়ালিটিতে চলে। কিন্তু কিন্তু এই যে যেভাবে নাই হয়ে গেলাম, এটা কিন্তু ওই রকম রিয়ালিটি না। এটা তো ওই ঘুরে ফিরে একই কথা বলছি আমি আপনাকে, যে যা কিছু অ্যাবনর্মাল ঘটছে সেটা হচ্ছে এই প্রোটাগনিস্টের পার্সপেক্টিভ থেকে ঘটছে, কিন্তু পাঠক কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যে এর এগুলি দেখাটা ভুল। সবাই তাকে দেখতে পাচ্ছে, সবাই তাকে, মানে তার অস্তিত্ব আছে, কিন্তু সে দেখতে সে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে একদম শেষে গিয়ে যেটা ঘটলো, যে পানিতে সে মিশে গেল, সুইমিং পুলের পানিতে তার আঙুল গলে যেতে লাগলো, আঙুল থেকে গলতে সারা শরীর গলে পানির সঙ্গে মিশে গেল। এটা যে অ্যাবসার্ড, এই অ্যাবসার্ডিটিটাকে আমি জাস্টিফাই করেছি। কিভাবে জাস্টিফাই হয়েছে? সেটা হয়েছে গল্পটার বয়ান থেকে। যেহেতু গল্পটা ফার্স্ট পার্সনে বলা, সেহেতু যদি এটা থার্ড পার্সনে বলতো তাহলে আমি এটা জাস্টিফাই করতে পারতাম না। না, এটা জাস্টিফিকেশন প্রয়োজন হয়তো আমার মনে হয় না পাঠক সে জায়গায় যাবেও, মানে গল্প তার বাই নেচার বাই ইটসেলফ সে তার এক্সপ্লেইনড হবে। আরেকটা ব্যাপার থাকে যে মশিব ভাই, আপনি ডিস্টোপিয়ানের কথা বললেন যে আপনার লাভ স্টোরি 2099, যদি দেখি এখনকার সময়, আমরা গত 2-3 ধরে একটা বিষয় নিয়ে, বিশেষ করে গতকাল থেকে মেবি, যে পাঠ্যপুস্তকের যে টেক্সটের একটা ইস্যু নিয়ে খুব উত্তেজিত মানে মানুষজন, আপনার ওখানে দেখাচ্ছেন যে একটা সোসাইটি, সেইটা ফিউচার সেটিংয়ে গিয়ে 100 বছর পরে, যেখানে সবাই সমকামী হয়ে গেছে, নারী পুরুষ সবাই সমকামী। মানুষের যে প্রোডাক্টিভিটি, মানুষ তৈরি হয় ফ্যাক্টরি দিয়ে, মানুষের জন্ম, নতুন শিশু যারা আসে, ওখানে একজন মানুষ যে বলছে যে না, এটা ন্যাচারাল না, ন্যাচারাল হচ্ছে নারী পুরুষের যে মিলন, তার মধ্যে দিয়ে যে বাচ্চা মাতৃগর্ভ থেকে আসবে, এবং সেটা বলার জন্য সেই সোসাইটি তাকে আবার মৃত্যুদণ্ড দিচ্ছে। হ্যাঁ, মানে এই গল্পটা আপনার আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলছি যে এটা কোন জায়গা থেকে? এটাও তো একটা ডিস্টোপিয়ান জায়গা থেকে যে সোসাইটি। এই গল্পের নাম হচ্ছে 2099, আজ থেকে 25 বছর আগের না, এটা আমি 1998 সালে আমি এই গল্প লিখেছি। 1998 সালে এই গল্প লিখেছি আমি, যে খুব বড় কোনো আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল ভাবনা থেকে এটা লিখেছি তা না। আমি আমার কল্পনা শক্তি পরীক্ষা করার জন্য এটা লিখেছি। ওই সময় আমার মনে হয়েছে যে কোনো একটা ঘটনায় আমার মনে হয়েছে, আচ্ছা, এই ফেমিনিজম ইজ বিকামিং মানে কি বলে, মোর কি বলবো, ইনফ্লুয়েন্সিয়াল আইডিওলজি, যার ফলে ভবিষ্যতে হয়তো সমাজে
একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মানে মানসিকভাবে, যে মেয়েরা আর ছেলেদের বিয়েই করবে না, মেয়েরা ছেলেদের সঙ্গে মেয়েরা ছেলেদের বয়কট, হ্যাঁ ছেলেদের বয়কট, এবং কিন্তু মাতৃত্বের স্বাদ তাহলে পূরণ হবে কিভাবে? তাহলে তো ছেলেরা এই তো এখন কারখানায় মানুষ উৎপাদন করা শুরু হবে, কারখানা থেকে মানুষ উৎপন্ন হবে, এবং এই দিব্যি চলবে, এইভাবে দিব্যি মানুষ। কিন্তু এই যে এই ক্যারেক্টারটা, যে ঘটনা ওর মধ্যে আবার লুকিয়ে চুরিয়ে মানে মানুষের সম্পর্ক হয়, হ্যাঁ মানুষ পুরুষ নারীর প্রেমে পড়ে যায়, বা নারী পুরুষের প্রেমে, বিশেষ করে প্রোটাগনিস্টরা দুজন নারী পুরুষ পড়ে গেছে, তাদের মধ্যে একজন ছেলেটা হচ্ছে মাতৃগর্ভে, মানে মানুষের গর্ভে জন্ম, মাতৃগর্ভে জন্ম, মেয়েটার মধ্যে কারখানায় জন্ম, হ্যাঁ আমার, কিন্তু তাদের মধ্যে প্রেম হয়ে যাওয়ার পরে মেয়েটাও এই ছেলেটার দৃষ্টিভঙ্গির সঙ্গে তার মিলে যায়, এবং তারা ডিসিশন নেয় যে তারা সন্তান জন্ম দেবে। কিন্তু এটা তো একেবারে ব্লাসফেমিয়াস ব্যাপার, শুধু তার ব্লাসফেমিয়াস না, তাদের বাড়ির তো হামলা হয়, মানে যেটা এখন ব্লাসফেমি সেটা তখন আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বাড়ি, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একজন মহিলা, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বোধহয় বিবৃতি দেয় এই ঘটনার এতে, মানে ওদেরকে নিন্দা করে, হ্যাঁ নিন্দা করে, এবং তুলকালাম শুরু হয়ে যায়, গোলাগুলি, মারামারি, যুদ্ধ, হ্যাঁ কারণ এটা তো বিরাট একটা মানে সরকার পতনের মতন অবস্থা, হ্যাঁ তখন এই 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 তার মানে এখন সরকার পতনের মতোই অবস্থা। এটা আমার মনে পড়ে, আমার ধারণা ছিল, কিংবা ওই সময় এই উপন্যাসটা ফ্যান্টাসি, আমি ওকে বলছিলাম, আমার বন্ধু তো তুই করে পড়ি, আমি বলেছিলাম যে তুই 100 বছর পরে সমাজ দেখতে পাচ্ছিস, মানে কিংবা নির্মাণ করছিস কল্পনায়, কিন্তু সেখানে গৃহকর্মী আছে, মানে কাজের মানুষ আছে। 100 বছর পরেও তুই কাজের মানুষ হবি, এটা কেমন কথা? তাও মার্কসিস্ট একজন মানুষ, কল্পনার সীমাবদ্ধতার শেষ নাই। তবে ওখানে এআই আছে, কিন্তু এআই আছে, সক্রেটিস নামে একজন কম্পিউটার আছে ওখানে, সক্রেটিস নামে একজন কম্পিউটার আছে যে নায়কের নানা প্রশ্নের উত্তর দেয়। সে বলছে রুশোকে বলো, রুশো, জাঁ-জাক রুশো, হ্যাঁ রুশো সম্পর্কে সব বলে দিচ্ছে সে। তারপরে বিভিন্ন ডিসিশন, বিভিন্ন ক্ষেত্রে সে ডিসিশন চাচ্ছে। হ্যাঁ আমার একটা এই মাঝখানে ঢুকেছি একটা, প্লিজ, হ্যাঁ ওই সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে কথাটা জি ওই জন্য আইডিওলজিক্যাল যে ক্রাইসিসটা হয়নি, কিন্তু আমার ধারণা কিংবা আমার প্রশ্ন যে ওর ভেতরে একটা বেদনা বোধ আছে, কারণ তনুশ্রীর সঙ্গে যে দ্বিতীয় রাত, হ্যাঁ উপন্যাস, এটা আসলে বেদনার উপন্যাস, ভেঙে যাওয়ার যে বেদনা ওইখানে, হ্যাঁ তনুশ্রীর, এবং তারপরে যে সিকুয়েলটা লেখার কথা সেটা এখন পর্যন্ত সে শেষ করতে পারেনি। তাহলে তো পারেনি, এই প্রশ্নটা রাখলাম। কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামালকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত নিয়ে আমি পারতপক্ষে কথা বলি না, কারণ এইটা নিয়ে কথা বললে এই যে দ্বিতীয় যে সিকুয়েল শেষ হয় নাই, এই অভিযোগটা ওঠে, এবং তখন আমি লাজবাব, তখন আমার বলার কিছু থাকে না। কারণ একটা লোক, একজন লেখক, তার সারা জীবন ধরে একটা উপন্যাসই লেখার চেষ্টা করে যাবে, কিন্তু এটা শেষ হবে না, এটা কোনো ভালো কথা নয়। আমার প্রথম লেখা উপন্যাস হচ্ছে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত। আমি এটা লিখি 1996 সালে, বই আকারে প্রকাশিত হয় 2000 সালে, হ্যাঁ 2000 সালে। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের একটি ছেলে, এই যে 22-23 বছর বয়সী একটা ছেলে সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে গেছে, যে বামপন্থী, মানে আমার মতো, এবং কলকাতা থেকে একটি মেয়ে পড়তে গেছে, তার নাম তনুশ্রী, যে হিন্দু ব্রাহ্মণ, যার পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে দেশভাগের সময় বিতাড়িত। এবং ঘটনাক্রমে এই ছেলেটি, হাবিব নামে এই ছেলেটির দেশের বাড়ি যে অঞ্চলে, বাংলাদেশের যে অঞ্চলে, ওই তনুশ্রীর ঠাকুরদাদের বাড়িও ওই অঞ্চলে, ওই অঞ্চলের জমিদার তারা ছিল। আর হাবিবের
পূর্বপুরুষ এই সাধারণ কৃষক ছিল। তো এরা দুজন ক্লাসমেট। হাবিব তনুশ্রীর প্রতি রোমান্টিক্যালি আকৃষ্ট হয়, কিন্তু তনুশ্রী তাকে ওইভাবে রোমান্টিকভাবে বন্ধু হিসাবে গ্রহণ করে, কিন্তু রোমান্টিকভাবে গ্রহণ করে না। কিন্তু তাদের মধ্যে আবার ঘটনাক্রমে একটা মানে ওই রোমান্টিক তার কাছাকাছি যায় এবং তাদের মধ্যে এক ধরনের দৈহিক সম্পর্ক হয়। এই নিয়ে তখন মেয়েটাও অনেক জটিলতার মধ্যে পড়ে যায়। এইটা নিয়ে হচ্ছে একটা এই উপন্যাসের একটা প্যারালাল অংশ, সেটা হচ্ছে দেশভাগ এবং তার ফলে হিন্দু মুসলমান সম্পর্ক। এই যে বিরাট ক্রাইসিস এই দুজনের, কারণ এই তনুশ্রীর ঠাকুরদা এখান থেকে বিতাড়িত হওয়ার কারণে সে যখন মস্কো পড়াশোনা করতে যায়, তখন ঠাকুরদা বলে যে বাংলাদেশের ছেলেদের সঙ্গে মেলামেশা করো না যেন, তুমি তাহলে ওদের প্রেমে পড়ে যাবে, এটা কিন্তু খারাপ হবে, এটা বলে দিয়েছিল তাকে। এবং আর তনুশ্রীর ধারণা যে তারা অনেক তাদের পূর্বপুরুষ অনেক হচ্ছে অভিজাত জমিদার, আর এই ছেলেটির বাবা হচ্ছে সাধারণ কৃষক, সম্ভবত তার ঠাকুরদার প্রজা ছিল এর বাবা, এর দাদুরা। এই কারণে সে খুব নাকমুচু এবং তার পড়াশোনা অনেক বেশি, এবং সে আসলেই গভীর পড়াশোনা করে, খুব ভালো ছাত্রী। আপনি সত্যি তনুশ্রীতে ওখানে পেয়েছিলেন? না, এরকম কোনো ক্যারেক্টারকে পাইনি না। হ্যাঁ, আমাকে তো এই গল্পটা বলার জন্য ক্যারেক্টার বানাতে হবে না, যেভাবে আপনি দেখেছেন মনে হচ্ছে এটা রিয়েলিস্টিক। হ্যাঁ, আপনি তো তলস্তয় ছিল আপনার মধ্যে। ওরকম কেউ আমার বন্ধুরা খুঁজে বের করার চেষ্টা করে, যাতে তনুশ্রীটাকে আমরা খুঁজে পাচ্ছি না কেন, আমরা তো নিশ্চয়ই পাও এই তনুশ্রী। ডিজাইনটা একবার ঠাট্টা করে মস্করা করে বলছিলেন ওই প্রশ্ন করাতে, আমরা একটা আড্ডায়, তখন হ্যাঁ ও কত ছিল এই কথা বলতে, ডিজাইনটা তো হালকা করে বলে না, কত ছিল। না এনিওয়ে আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ, কামাল যেটা বললো যে ওই উপন্যাসটা হচ্ছে উত্তম পুরুষের লেখা। উত্তম পুরুষের লেখার সুবিধা এবং অসুবিধা হচ্ছে দুইটাই জটিল ব্যাপার। সুবিধাটা হচ্ছে গল্পটাকে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এই যে আমি উত্তম পুরুষটা লিখেছি বলে মনে করে যে হাবিবই বোধহয় আমি, এবং তনুশ্রী নামে সত্যিকারের কেউ ছিল, এই হাবিবটাই আমি। এবং হাবিব নামের 22-23 বছর বয়সী একটা ছেলে সোভিয়েত ইউনিয়নের পতন, সমাজতন্ত্র, মার্ক্সবাদ, লেনিনবাদ এইসব সম্পর্কে যে সমস্ত ভাবনা প্রকাশ করছে, যেগুলো খুবই সরল, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে বলে যেভাবে মানে আহাজারি করছে, আফসোস করছে, যেটা খুবই সরল, সেইটাকে মনে হয় যেন লেখকেরই আবেগ, এইটা মনে হয়। এবং এই আমার বন্ধুর এই প্রশ্নটার কারণই হচ্ছে যে এই যে কি বলে ট্র্যাজিক না কি বললো, বেদনা, এই বেদনাটা যে প্রোটাগনিস্টের বেদনা আর লেখকের বেদনা এক হয়ে গেছে। এবং সম্ভবত লেখকের বেদনা, আমারও তো তখন বয়স কম, আজ থেকে 25 বছর 30 বছর আগে, তখন আমার এই বেদনাও ছিল। এখনো এটাকে বেদনা যদি আমি না বলি, এক ধরনের নস্টালজিয়া যেটা আমার এখনো আছে। এবং কিন্তু এই নস্টালজিয়া আমাকে সোভিয়েত ব্যবস্থা, সমাজতন্ত্র, লেনিন, যেগুলো আমার একসময় খুব আরাধ্য ছিল, খুবই মানে বড় করে দেখতাম, যেগুলোকে সমালোচনা করা যাবে না, মানে নেতিবাচকভাবে দেখা যাবে না মনে করতাম, সেগুলোকে প্রশ্ন করার পথে আমার এই নস্টালজিয়া বাধা হয় না, বরং আমি খুব ক্রিটিক্যালি, ওই উপন্যাসেও ছিল, ওই উপন্যাসে কিন্তু অনেক কিন্তু সেই ক্রিটিসিজমের সুরটা ছিল অভিমানের সুর, যেন অভিমানের সুরে আমি ওদেরকে বকা দিচ্ছি। যারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেললো তাদেরকে আমি বকছি অভিমান করে, তারা আমারই লোক, আমারই বন্ধু বান্ধব, আমার মতোই কমিউনিস্ট ছিল, কিন্তু তাদেরকে আমি বকা দিচ্ছি অভিমান থেকে। এখন আমার সেই অনুভূতি নাই, মানে অভিমান কর, মানে এখন এত দূরবর্তী একটা ঘটনায় পরিণত হয়েছে এটা, যে অভিমানের মানে কোনো অর্থ হয় না, কিন্তু বরং এখন ক্রিটিক্যালি এটা আমি দেখতে পারি। কিন্তু এক ধরনের সাপোর্ট যদি থেকে থাকে, আমাদের জেনারেশনে সবারই বেদনাবোধটা আছে, মানে হ্যাঁ, এটা যে এইভাবে একটা স্বপ্ন ভেঙে যাওয়া, এই বেদনাবোধটা আমাদের জেনারেশনে কম বেশি সবারই আছে, ও তো এর ভেতরে ছিল। আমার সহযোদ্ধাদের মধ্যে এই বেদনাবোধগুলো ওই আগের মতোই নাইভলি রয়ে গেছে। যাদের বেদনাবোধ আছে তারা এটাকে পর্যালোচনা করে নাই, করার প্রয়োজন পড়ে না, এটা কোনো ইস্যু নয় তাদের জন্য। কিন্তু আমার জন্য না, এই 30 বছর ধরে এটা একটা ইস্যু, এবং আমি এরপরে প্রায় 200 বই পড়েছি, এবং এখন আমি রাশা ফলো করি, এবং
স্টালিন এবং স্টালিন সম্পর্কে বেশি পড়েছি আমি, এবং পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি, এবং এইটা করতে গিয়ে আমি আর উপন্যাসটা লিখে উঠতে পারিনি। আমি তারপরে অনেক লিখেছি, লিখে কেটে ফেলে দিই, আমার নিজেরই মনোপুত হয় না। তারপরে আমি 25 বছর আগে যেই সুরে লিখতে শুরু করেছিলাম সেই সুর বজায় রাখা, ওইটা এগুলি অনেক জটিল পরিস্থিতির মধ্যে পড়ে এটা আমার লেখা শেষ হয়নি, হয়তো বা শেষ হবে না। কিন্তু ব্যাপারটা ওই যেহেতু আমার জন্য এটা, আমি ওর মধ্যেই বাস করেছি, এখন ওটার মধ্যেই বাস করি, সেই কারণে এখানে আমার অনেক পরিবর্তন ঘটে গেছে, আমার দৃষ্টিভঙ্গির, আমার অনুভূতির অনেক পরিবর্তন ঘটেছে। হয়তো তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত থেকে একেবারেই অন্যরকম লেখা হতে পারে এটা, যদি আমি কখনো লিখে উঠতে পারি। হ্যাঁ, সেটা তো নতুন ভাবে, নতুন ওই আবেগ প্যাশনটা অন্যভাবে তো আসতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা ঠিকই যে আপনাদের জেনারেশনে এটা আমরা হয়তো ওইভাবে বুঝতে পারবো না। প্লিজ। তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, আমি তো এটা রিভিউ করেছিলাম, তোর মনে আছে কিনা, আমি একটা জায়গায় আইডেন্টিফাই করেছি যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে ওই সময়কার গল্প তো এটা। তখন এই যে বললো যে তনুশ্রীর মধ্যে ওই ব্যাপারটা জাগ্রত হচ্ছে যে আমি জমিদারের বংশ, আর ও হচ্ছে কৃষক। হ্যাঁ, দুজনেই কিন্তু কমিউনিস্ট, হ্যাঁ, সো-কল্ড কমিউনিস্ট। তাদের ভিতরে এই চিন্তা আসার কথা নাকি চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সে যখন তাদের ভিতরে যখন দৈহিক সম্পর্ক হয়, তখন তনুশ্রীর মনে পড়ে যে তার কুষ্ঠি দেখা হয়েছিল। হোকার আগের পর উপন্যাস, কিন্তু আমি এখন বলতে, হ্যাঁ, কুষ্ঠিতে বিশ্বাসী সে, আমার মনে আছে, কুষ্ঠি দেখা হয়েছিল, সেখানে লেখা ছিল যবন কর্তৃক আক্রান্ত হইবে। হ্যাঁ, এটা তার মনে পড়ে যে আমি তো শেষ পর্যন্ত যবন কর্তৃকই আক্রান্ত হইলাম। এই কথাটা যে মনে পড়ে, এটা মনে পড়ার কথা না, তার তো কুষ্ঠিতে বিশ্বাস করার কথা না, কিন্তু এই জিনিসগুলো ফিরে আসছে, সংস্কারগুলি ফিরে আসছে, এই বৈষম্যগুলো ফিরে আসছে। মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সঙ্গে সঙ্গে এই শ্রেণী চেতনা মনের মধ্যে, কুসংস্কারগুলো এবং শ্রেণী বৈষম্যের যে চিন্তাগুলো, এটা তাদের মধ্যে ফিরে আসছে, এই ইঙ্গিতটা ওখানে ছিল। আমার এটা এরকম নাও হতে পারে যে মুশির রহমান খুব সচেতন ভাবে দেয়, কিন্তু এটা ছিল ওখানে। হ্যাঁ, তো ওইটা আমি যখন লিখি তখন আমি আইডেন্টিফাই করি যে এই পতনের মানে কি। ওই যে আমি বললাম যে আমাদের সবাই বেদনা হচ্ছিল যে এই পতনের মানে কি, পতনের মানে হচ্ছে যে এই জিনিসগুলো ফিরে আসা। এবং আমি মনে করি যে মশিউরের যে কাজগুলো আছে, অনেকগুলো কাজই ভালো, কিন্তু তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত অসাধারণ একটা, এবং এটি সবচেয়ে বহুল পঠিত মনে হয়। এটা না, বহুল পঠিত এই জন্য না, বহুল পঠিত হচ্ছে আমি মেয়েটিকে বাঁচাতে চেয়েছিলাম, এটা অনেক বেশি বহুল পঠিত। কিন্তু মানে আমি শিল্পের, আর্টের দিক থেকে আমি বলবো যে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত অসাধারণ, অসামান্য একটা কাজ। এটা থাকতে হবে। আমি সরি, মানে মাঝখানে ঢুকেছি না, আমার ওই কথাটা মনে পড়েছে যে তনুশ্রীর ওই যবন কর্তৃক আক্রান্ত হইবে, কুলোটা হইবে, এরকম তার ইয়ের মধ্যে, কোষ্ঠীর মধ্যে লেখা ছিল। এইটা তখন তনুশ্রীর মনে পড়ে নাই, মনে পড়েছে তারও পরে, হ্যাঁ পরে, আগে নয় পরে। কিন্তু সে যে উন্নাসিক, সে যে মানে ব্যাকগ্রাউন্ড, মানে হাবিবের ব্যাকগ্রাউন্ড এবং তার নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে গর্ববোধ করতো, এটা কিন্তু আগে থেকেই, উপন্যাসের শুরুর দিক থেকেই এই জিনিসটা ছিল। এটা তো সে পরে যখন ওই ঘটনাটা ঘটে তাদের দুজনের মধ্যে, তারপরে যখন সে ডায়েরি লেখে, যে ডায়েরিটা ঘটনাক্রমে হাবিবের হাতে পড়ে, হাবিব এটা পড়ে দেখে, ডায়েরিতে লেখে, তখন এগুলি প্রকাশ। কিন্তু জিনিসগুলো আগে থেকে ছিল, ডায়েরি পড়েও সেটা বোঝা যায়, মানে এই যে মানুষের মানুষের যে মানে কন্ট্রাডিকশন, প্রত্যেকটা ক্যারেক্টার, রিয়ালিটি মানুষ তো কন্ট্রাডিকশনে ভরা। এই যে রবার্ট লুইস স্টিভেনসনের যে এটা পড়ছিলাম আমরা, যে ডক্টর হাইড অ্যান্ড জেকিল, যে ম্যান ইজ নট ট্রুলি ওয়ান বাট ট্রুলি টু। হ্যাঁ, এই যে মানে কন্ট্রাডিকশন তো এটা তো বটেই, এটা তো মানে ওই কমিউনিস্ট থাকা অবস্থাতেই, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগেই, মেবি দ্যাটস দ্য রিজন যে এটা কোলাপস করলো, তার কন্ট্রাডিকশন ওইটা তো ছিল। কারণ দুজনেই যখন তারা দুজনের দেখা হয়, তখন তো সোভিয়েত ইউনিয়নই ছিল, তখনও তো তনুশ্রী এরকম উন্নাসিকই ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সে উন্নাসিক হয়েছে তা তো না, সেটা না, সেটাই বলছি। আমরা একটু আপনাদের কাছে যেতে চাই, আমাদের দেখতে দেখতে সময়ও কখন শেষ হয়ে যাবে। যদি আপনাদেরও আমাদের আড্ডা থেকে বা অন্যান্য যে কোনো প্রসঙ্গ ধরে
প্রশ্ন হয় আমাদের লেখককে সেই প্রশ্ন করতে পারেন। বশির ভাই, এই যে সময়টা, বিশেষ করে এখন যদি আমরা একটু আপনার কন্টেম্পোরারি এই সময়ের দিকে তাকাই, বা লাস্ট 2 দশক 3 দশক, যেটা আপনার বেড়ে ওঠার কাল থেকে, সোসাইটিতে অনেক কিছুই তো নিজের মতো করে, আপনি প্রথম আলোতে ছিলেন, তার আগে ভোরের কাগজ, যখন যে হাউস বলা যায় যে পিকে ছিল, আপনি সেখানে কর্মসূত্রে ছিলেন। এবং সাংবাদিকতার মধ্যে থাকলে একটা সুবিধা হয় যে আপনি যখন ডেস্কে থাকেন, আপনি জানেন সারা দেশের খবরের একেবারে ভিতরের ঘটনাগুলো, এবং সেইটা অনেক খবর হয়তো আমরা পাঠকরা পাইও না, আপনারা ভিতর থেকে অনেক খবর যে যতটা পান ততটা তো প্রকাশ করতে পারেন না। তো একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখা, এবং একই সঙ্গে কথা সাহিত্যিক, সাংবাদিক তো একটা নগ্ন একটা দৃশ্য দেখে, এবং কথা সাহিত্যিক সেটা হয়তো কাপড় পরায় সেখানে বলার সময়। কিন্তু আমি বলছি যে এটা কতটা পেইনফুল যে একটা সোসাইটি, যখন আপনি একটা স্বপ্ন নিয়ে কিশোর বয়সে সেই কৃষক শ্রমিকদের জন্য কাজ করেছেন একটা স্বপ্ন নিয়ে, তারপর একটা বিপ্লবের পতন দেখলেন, তারপর একটা সোসাইটি দেখছেন যে সোসাইটি হয়তো মনের মতো হচ্ছে না কোনোভাবেই, সেটা পলিটিক্যালি হোক, না সামাজিক নানা অনুষঙ্গ ধরে হোক, কতটা পেইনফুল হয়ে দাঁড়ায় তখন একজন লেখকের কাছে এই বিষয়টা প্রতিনিয়ত? মানে এটা তো খুবই, মানে এটা তো বোঝা যায়, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি আপনি নিজেও একজন কথা সাহিত্যিক এবং একজন সচেতন নাগরিক হিসাবে রাজধানীতে বাস করেন, খবরাখবর রাখেন, সব কিছু দেখছেন, জানছেন যে আমাদের সোসাইটিতে যে যে যেই ধারাবাহিকভাবে যেসব ক্ষেত্রে মানে অবক্ষয় হচ্ছে, সেগুলো যে মানে সব ক্ষেত্রেই যেন একটা নেগেটিভ, মানে কোনো উন্নতি, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দিকে তাকালে হয়তো মনে হয় যে না, কিছু উন্নতি, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ কালভার্ট হচ্ছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট যেটা বলি আমরা সামগ্রিকভাবে, মানুষের উন্নতি, যেটা শিক্ষা দীক্ষার উন্নতি, সংস্কৃতির উন্নতি, সেই দিক থেকে তো আমি খুবই হতাশাব্যঞ্জক ব্যাপার চিত্র দেখি। তার পাশাপাশি ধরেন গত 30 বছরে পলিটিক্যাল দিকেও যদি আমি তাকাই, পলিটিক্যাল কালচারের দিকেও যদি তাকাই, তাহলে তো দেখে যে পলিটিক্যাল কালচার তো খারাপ হয়েছে। ধরেন মত প্রকাশের স্বাধীনতার দিকটা অনেক খারাপ হয়েছে। হ্যাঁ, মত প্রকাশের, যেমন সংবাদপত্র, সাংবাদিকতার স্বাধীনতা অনেক সংকুচিত হয়ে এসছে। এগুলো আমরা ভেতরে থেকে এগুলো ফিল করি, দেখতে পাই। এটা তো, এটা যদি আপনি সাংবাদিক হওয়ার একটা মানে সুবিধা হচ্ছে যে আপনি এগুলো ফার্স্ট হ্যান্ড দেখতে পান, জানতে পারেন, খুব প্রচুর ইনফরমেশন আপনার কাছে আসে, ইনফরমেশন প্রসেস করতে পারেন, আপনি পুরো চিত্রটা একটা ধারণা করতে পারেন। এটা হচ্ছে। আর সেইটা যদি আপনি যদি একই সাথে একজন সংবেদনশীল সাহিত্যিক হন বা শিল্পী হন, যে কোনো ক্ষেত্রে শিল্পী হন, তাহলে সেটা আরো বেশি বেদনাদায়ক লাগে। কারণ ওইটা ধরেন আপনি তো মানে সেন্সিটিভিটিটা, সংবেদনশীলতা বেশি সাধারণ নাগরিকের, হয়তো হ্যাঁ দেখে দুঃখ পায়, ভুলে যায়, কিন্তু যারা হয়তো একটু মানে, আমার লেখার বিষয়বস্তুই হচ্ছে, খবরের কাগজে যখন লিখি তখনও এটাই হচ্ছে আমার লেখার বিষয়বস্তু, যখন আমি একটা উপন্যাস লিখবো বা গল্প লিখবো আবারও সেই একই জিনিস আমাকে হয়তো অন্য ভাষায়, অন্য ভঙ্গিতে, কিন্তু বিষয়টা তো একই, বিষয়টা হচ্ছে সেই একই মানে হতাশার চিত্র, সেই দুঃখ বেদনার চিত্র। এখানে তো মানে, কিন্তু একজন লেখক কি করতে পারে, একটা রোল প্লে যদি বলি যে জায়গা থেকে, যদি তিনি ক্যালাস না হন পলিটিক্যাল এই সিনারিও থেকে, বেশি করে আপনি একজন, আমি মনে করি হাইলি পলিটিক্যাল রাইটার ফিকশনের দিক দিয়েও, তো সেই ক্ষেত্রে একজন পলিটিক্যাল রাইটার কিভাবে অ্যাড্রেস করতে পারে? আমার মনে হয় যে ফিলিংটা, যেটা সে ফিল করে, একজন যেটা ফিল করে, সেটা খুব সিনসিয়ারলি এবং খুব সুন্দরভাবে, সুন্দর ইন এ সেন্স বিকজ হি ইজ অ্যান আর্টিস্ট, এবং আর্টিস্টিক ওয়েতে একটা কোনো কিছু প্রকাশ করার মানেই হচ্ছে সুন্দরভাবে প্রকাশ করা, হ্যাঁ, সৃজনশীলভাবে প্রকাশ করা। সেটা যদি সে সিনসিয়ারলি করে, সেটাই আমার মনে হয় তার কাজ হয়। মানে এর বাইরে তো সে কিছু করতে পারে না। হ্যাঁ, আমার মনে হয় যে সেটা ফিল করে, নিজের অনুভূতির প্রতি সৎ থেকে তার মানে শৈল্পিক যে ফসল, সেই ফসলটা ফলানো। এই যে অনুভূতির প্রতি সৎ, আপনার ফেলো রাইটার্স যারা আপনাদের জেনারেশনে পড়ে, কি মনে হচ্ছে লেখকরা কি সৎ আছে আমাদের সমাজে? অন্য সেক্টরের মানুষের মতো কি এখানেও করাপ্ট তারা চিন্তার জগতে? এইটা বিচার করা কঠিন, কারণ হচ্ছে কে কেমন ফিল করেন
না তাদের ভূমিকা তো হ্যাঁ কে কেমন প্রকাশ ফিল পায়, করেন তাই না? সেটা সেটার সঙ্গে তার লেখা তুলনা করতে হলে যে ফিলিংটাই এবং জানতে হবে। কেউ নির্বিকার হয়ে যেতে পারেন এবং কেউ মনে করতে পারেন যে আমি তো ভালোই আছি, হ্যাঁ আমার মতো হয়তো কেউ পীড়িত বোধ নাও করতে পারেন। কেউ বলতেন যে হ্যাঁ আমি ভালো আছি, অন্তত এই যারা আমাদের দেশ চালাচ্ছেন তারা আমার সমচিন্তার লোকজন, আমার বন্ধু বান্ধব, এবং এইখানে ইয়ে নাই, এই সেই পুরনো শকুনের থাবা নাই, এবং এই যে মুক্তিযুদ্ধের তথাকথিত মুক্তিযুদ্ধের যে কি বলবো একটা পক্ষ বিপক্ষ বলে একটা আছে না, সেই আমার পক্ষে আমার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা ক্ষমতা দেশ চালাচ্ছেন এবং আমি ভালোই আছি, এখানে আমার তেমন কোনো একজন মশিউর আলম কি ভালো আছে? হ্যাঁ আমি আমি ওইভাবে চিন্তা করলে আমি ভালো নাই বলবো, ভালো নাই এই অর্থে, যে অর্থে আমি বললাম সেই অর্থে আমি বললাম যে আমার বন্ধু বান্ধব হ্যাঁ দের কথা আমি ভাবছি না, বলছি না, কিন্তু আমি বলছি আমি যেহেতু আমি তো বললাম যে আমি সব দিকে দেখি নেগেটিভ, হতাশাব্যঞ্জক চিত্র দেখি, যে এই হতাশাব্যঞ্জক চিত্রে আমি কি করে ভালো থাকি। সংবেদনশীল একজন মানুষ হিসাবে, নাগরিক লেখকের কথা আমি বাদই দিলাম। এখন ধরেন এই যে কয়েকদিন আগে যে ইয়ে হলো কি বলে, আপনি একটা মানে একজন শিক্ষকের কথা বললেন না, মানে এটা ভেরি রিসেন্টলি গতকালকে হ্যাঁ ব্র্যাকের একজন শিক্ষক ওই গল্পটা পড়ে ক্লাস বই কিনে কিনে বইয়ের পাতা ছিটছেন। হ্যাঁ এটা কি মিন করে? What do you think? ওই লোকের প্রতি তো মানুষ ক্ষেপে গেছে না, মানুষ ক্ষিপ্ত। আমি কিন্তু ওই মানুষের উপর ক্ষিপ্ত না, জানেন কেন? কারণ হচ্ছে ওর তো এই বোধটাই নাই, ওর বোধটা তৈরি হয় নাই যে একজন ট্রান্সজেন্ডার একজন মানুষ, হিউম্যান বিইং, তার প্রতি সহানুভূতিশীল তার প্রতি জাগেই নাই, তাকে যে মানুষ বলে গণ্য করা যায় কাউন্টই করেনি, হ্যাঁ কাউন্টই করে না। এবং এরকম মানুষ কত আছে জানেন? আমি জানি না, প্রচুর পরিমাণে আছে বলে, প্রচুর সংখ্যক আছে বলে আমার বিশ্বাস। এই যে এটা কি করে মানে, তাহলে এই গত 30 বছর ধরে 50 বছর ধরে যে স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি, যে স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, যে শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করেছি, সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষক, হ্যাঁ তাহলে এই ধরনের মানুষ কিভাবে তৈরি হয়েছে এখানে? এক জেনারেশন তো 50 বছর লাগে না একটা জেনারেশন তৈরি হওয়ার জন্য। একটা বাংলাদেশের বয়স তো 50 বছর, ওই ভদ্রলোকের বয়স 50 বছর কিনা আমি জানি না। তো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এরকম একজন মানুষের জন্ম হবে এবং এই 21 শতকে এসে যে একজন ট্রান্সজেন্ডারকে জেন্ডার মানে হিউম্যান বিইং হিসেবে ট্রিট করছে, যে গল্প, সেই গল্প সে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে এইটা কি বাংলাদেশ বাংলাদেশে আমি বাস করি, বা আমরা বাংলাদেশ আমরা গড়ে তুলেছি? এই ভদ্রলোকের উপরে ক্ষিপ্ত হয়ে তাকে মানে তাকে চাকরিচ্যুত করে, ইন্ডিভিজুয়াল ট্রিট করে তো নেই কোনো কি বলবো সামষ্টিক চেতনার যে ডেভেলপমেন্ট। দেখবেন তার পক্ষে কত লোক আছে, হ্যাঁ ব্র্যাক বিশ্ববিদ্যালয় না ব্র্যাক কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করেছে বা বরখাস্ত করেছে বলে ব্র্যাকের পণ্য বর্জন করার মানে অভিযান শুরু হয়েছে। তাহলে এই লোকগুলি কারা? এবং তারা কি মানে ওই যে ট্রান্সজেন্ডার যারা, তাদেরকে মানুষ মনে করে? এবং এটা যদি আমি ওই যে অনুভূতি, ওই যে সংবেদনশীলতা তো অনেক পরের কথা, সভ্য মানুষের খুব সাধারণ ভাবে আপনি জৈবিক ভাবে বলেন, একটা প্রাণী আরেকটা প্রাণীর দিকে তাকালে তো একই প্রাণী হলে একটা কুকুর আরেকটা কুকুর দিকে তাহলে সিম্প্যাথি বোধ করে না? তো মনে হয় তাকে মানুষই মনে করে না, ওই সিম্প্যাথিটাও বোধ করে না। আচ্ছা না করলো, ঠিক আছে, তোমায় এই জন্তু হয়েছে, এমন জন্তু হয়েছে যে তোমার সহজন্তুর প্রতি তোমার সিম্প্যাথি নাই। বাট আমি তো একটা রাষ্ট্রে বাস করি এবং একটা পৃথিবীতে বাস করি, যেই পৃথিবীতে হিউম্যান বিইং এর রাইট কিন্তু আছে, হিউম্যান রাইটস বলে একটা জিনিস আছে। এবং একজন ট্রান্সজেন্ডার এই রাষ্ট্রে অন্যান্য নাগরিকরা যেসব অধিকার ভোগ করেন, একজন ট্রান্সজেন্ডারের সেই সমস্ত অধিকার আছে। তাহলে আপনি আসেন, এটা একটা লিগ্যাল পয়েন্টে চলে আসেন, একদম লিগ্যাল পয়েন্টে। তাহলে তার তো একটা গল্পের চরিত্র হওয়ার অধিকার আছে, অবশ্যই আছে, হ্যাঁ। এবং সেই গল্প পাঠ্যপুস্তকে পড়ানোরও অবশ্যই রাইট আছে, হ্যাঁ। এবং সেই কারণে সে তাহলে এই দিক বিবেচনা করলে আপনি এই ভদ্রলোককে
এই আইনগত দিক থেকেও, মানে আমি বলছি একদম টেকনিক্যাল সেন্সে, টেকনিক্যাল সেন্সেও বলতে পারেন যে এটা নাগরিকের অযোগ্য মানুষ, কোনো নাগরিক সেন্সই তৈরি হয় না তার। আমাদের ওটা তো হিউম্যান অ্যাসপেক্ট থেকে বললাম যে সংবেদনশীলতা তৈরি হয়নি, সে মানুষ সেটা নাই হতে পারে, কিন্তু একটা নাগরিক, একটা শিক্ষিত মানুষ ভোট দেয়, ইউনিভার্সিটিতে পড়ায়, সেই মানুষ আরেকজন মানুষের নাগরিক অধিকার সম্পর্কেই জানে না, যে তার নাগরিক অধিকারটা কি, অধিকারগুলো নেই তার প্রতি। হ্যাঁ, এবং এই কারণে দেখবেন এই যে সমস্ত ডিসক্রিমিনেশন, এগুলি কিন্তু আমাদের এই সব বোধের অভাব থেকে হয়েছে। এটা তো আইন করেও সম্ভব না এটা দূর করা, আইন তো আছেই। নিশ্চয়ই সোসাইটি যেভাবে মেকানিজম, যেভাবে আমাদের প্রসেসটা হচ্ছে, এর মধ্যেই প্রবলেম। কারণ না হলে তার সাপোর্টার্সও আমরা দেখছি কিন্তু তারা ওই টেক্সটটাই পড়ছে না, যে টেক্সট আসলে কি লেখা আছে তার মুখের কথার মধ্যে, এবং আমরা দেখলাম বেশিরভাগ কথাই হচ্ছে মানুষকে আরো ওটা থেকে সরিয়ে নেওয়া, বিভ্রান্তিমূলক। কারণ ওই টেক্সটের মধ্যে যেগুলো নাই সেগুলো সে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। সুতরাং আমাদের শুধু এই ধরেন ডাইরেক্ট পলিটিক্যাল আইডিওলজির কথা আমি যদি বাদই দেই, আমাদের হিউম্যান বিইং হিসাবে আমাদের ডেভেলপমেন্টের, এটা নিশ্চয়ই রাষ্ট্র এবং পলিটিক্যালে আমাদের কোনো সিস্টেমের সমস্যা আছে, যারা রাষ্ট্র পরিচালনায় গুরুতর সমস্যা আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরুতর সমস্যা আছে, সমাজের মধ্যেই তো গুরুতর সমস্যা, আমাদের ভাবনার ভিতরেই গুরুতর সমস্যা। এখন লিটারেচার এখানে কি করবে? লিটারেচার কয়টা মানুষ পড়ে? হ্যাঁ, এবং আমরা ওই মানে কি বলবো, মানুষকে ভালো করার লিটারেচারও লিখি না। হ্যাঁ, ওইরকম জিনিস আমাদের, আমার এই বই পড়ে মানুষ ভালো হয়ে যাবে, এরকম সাহিত্য শিল্পীর, সাহিত্য লেখা শিল্পীর কাজও না। কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল তো অবশ্যই থাকা উচিত, যেই ম্যাটেরিয়ালগুলো মানুষকে অন্তত, মানুষের মধ্যে অন্তত ওই বোধ সৃষ্টি করবে যে একজন তৃতীয় লিঙ্গের মানুষও একজন মানুষ। হ্যাঁ, তাকে তো মানুষ হিসাবে গণ্য করতে হবে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাহলে বলতে আল্লাহর তৈরি, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি একজন সমানভাবে সমান, তাহলে কোনো ক্ষেত্রেই তো এই সেটা তাদের সেই বিভ্রান্তিটা ছড়াচ্ছে, বাট এটা তো টেক্সটে নাই, হোলি টেক্সটে তো কোনো হোলি টেক্সটে নাই, ফলে এটা ছড়াচ্ছে, এটা তাকে প্রোটেস্ট করতে হবে। এখন আপনি যদি একটা গল্প লেখেন যে মসজিদে এটা বলা হচ্ছে, তাহলে আপনারা তো ওই গল্প প্রকাশ করবেন কোথায়, আর আপনি ওই গল্প লেখার পরে আপনি বাস করবেন কোথায়, সেটা নিয়ে সংকট দেখা দেবে। হ্যাঁ, না, কারণ এটা আমরা প্রত্যক্ষভাবে ফেস করি, এগুলো বলা উচিত যে আমরা যখন মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটে, এটা তো প্রত্যক্ষ সব আসে না, এগুলোর ডেটাবেস যদি দেখা যায় যে প্রতি মাসে আমরা একবার বিভিন্ন সার্ভেতে দেখা যায় ডেইলি ইনসিডেন্ট, এটা এই মাদ্রাসার যে ঘটনাগুলো প্রকাশ্যে আসে, তো এই ঘটনাগুলো বললে তখন বলে যে তোমরা মাদ্রাসার বিরুদ্ধে কেন বলছো। আসলে এটা তো মাদ্রাসার বিরুদ্ধে না, দ্য ভেরি ক্রিমিনাল যে ওই কাজটা করছে তার বিরুদ্ধে। এখন তাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ না করি, সে তো প্রশ্রয় পাচ্ছে, জেনেটিক্যালি আরো কিছু মানুষ তার তৈরি হচ্ছে তার অনুসারী। তো এই জিনিসটা যদি সোসাইটিতে আমরা অ্যাড্রেস না করতে পারি, এবং সবচেয়ে দুঃখের কথা, আমরা যখন এইটা কথা বলি তখন আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে যদি আমরা আক্রান্ত হই, রাষ্ট্র আমাদের পাশে থাকবে না, এই রকম ইনসিকিউরিটি আমাদের মধ্যে তৈরি হচ্ছে। না, এই বিষয়টা, এই চাপটা, এই যে সামাজিক মানে কি বলে মতামতের যে চাপ, সেটা এত প্রবল যে ধরেন মানে আপনি ন্যায্য কথাটা বলতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না, এবং ওইখানে লিগ্যাল সিস্টেম আপনার পক্ষে দাঁড়াতে পারবে না, কারণ বিপরীত শক্তিটা অতিমাত্রায় প্রবল। সেই কারণে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে খুব খুব মানে সূক্ষ্মভাবে ডিল করা উচিত। এবং আমার ধারণা যে সংবাদ মাধ্যম এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পালন করা উচিত। এখন সংবাদ মাধ্যমও তো একটা পপুলিস্টিক, এখন ওরাও তো দেখে যে সেটা কি থাকে। আবার সংবাদ মাধ্যমে আরেকটা জায়গায় দেখি যে এখন যারা যারা এই যে অনলাইন ভিত্তিক বিভিন্ন রকম স্টারডম তৈরি হয়েছে, যে অনলাইন তারকা, বিভিন্ন রকম অনলাইনে যাদের ভিউয়ার বেশি, এখন প্রথম আলোর মতো একটা, যদি আমি বলি, আপনি প্রথম আলো ছিলেন বলে বলছি, যে প্রথম আলোর মতো হাউসে আমরা অনেক সময় দেখি যে সেখানে বড় একটা স্পেস জুড়ে হিরো আলমের ছবি প্রকাশিত হবে, এবং তার নিউজ, যেটা হয়তো জাতির জন্য কোনো রকম নিউজই না, সেটাকে তারা হয়তো লিড করবে অনেক ক্ষেত্রে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু তারা হাইড করে দিবে। কতগুলি সাধারণ স্বাভাবিক প্রবণতা আছে, সেটা হচ্ছে যে নিউজের বা যে আইটেমের কনজিউমার বেশি, সেটা সে কাভার করবেই।
সেটা থেকে আপনি তাকে বিরত রাখতে কাভার মানে পারবেন। জনরুচি তৈরিতে তো তার ভূমিকা চাই। বিরত করতে পারবেন না, এটা অর্থনৈতিক নিয়মে এটা ঘটবেই। এটা নিয়ে আফসোস করেও লাভ নাই। কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে যে জার্নালিজমের তো একটা এডুকেটিভ রোলও আছে না, মানে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও তো আছে। সেই অ্যাসপেক্ট থেকে মানে আমাদের সাংবাদিক সহকর্মীরা, বন্ধুরা যদি এরকম বিষয়কে একটু গুরুত্ব দিয়ে মানে হ্যান্ডেল করেন, যেটা মানুষের মধ্যে পজিটিভলি কিছু সচেতনতা তৈরি করবে, তাহলে বরং কাজ হয়। মানে এটা ধরেন একদিন দুদিন একটা দুটা, এটা একটা মাথার ভিতরে এজেন্ডার মতো রাখতে হয় যে হ্যাঁ ক্রমাগতভাবে এই মানে মানবাধিকার, মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে, মানবাধিকার বোধ তৈরি করে, তারপরে একটু কালচারাল ডেভেলপমেন্ট ঘটে, এই ধরনের আইটেম বেশি বেশি একটু আনা। হ্যাঁ, পাঠ্যপুস্তকের কন্টেন্টের কথা বলি, পাঠ্যপুস্তকের কন্টেন্টগুলোকে আপনি মনে করেন যে সেই পর্যায়ে আছে যে আমাদের যে এই সামাজিক শিক্ষাগুলো দিবে? না না, পাঠ্যপুস্তকের মধ্যে এগুলি নাই, পাঠ্যপুস্তকে যথেষ্ট পরিমাণে না, নাই। কিন্তু আমরা যেটা কথা বললাম পাঠ্যপুস্তকগুলো এত অপটুভাবে লেখা, আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা তো পাঠ্যপুস্তকে অ্যাড্রেস করা হয়েছে, হুইচ ইজ গুড। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা তো পাঠ্যপুস্তকেই দেওয়া হয়েছে, ফলে পাঠ্যপুস্তকটাও একটা জায়গায় গেছে আমরা মনে করছি। কিন্তু আমরা রিসিভার হিসেবে একজন পাঠ্যপুস্তক যিনি পড়াবেন তিনি তাদের শিক্ষকেরও, তিনি আমরা উচ্চতর পর্যায়ে শিক্ষক ধরতে পারি। ইউনিভার্সিটি লেভেলের টিচার যদি এই রকম নোশন ধারণ করেন তখন তো মুশকিল। হ্যাঁ, আমরা প্রশ্ন থাকলে প্লিজ। এটা আপনি পড়লে আপনার যদি মনে হয় না না, এটা 1 বছর আগের টেক্সট, কিন্তু এটা হঠাৎ করে এজেন্ডা ভিত্তিক, এগুলো 1 বছরে কারো সমস্যা হয়নি। বলেন যে মানে এই গল্পটা আরো ভালোভাবে লেখা যেত, মানে আপনি সূক্ষ্মভাবে বলতে মানে লেখার আর্টিস্টিক ক্রাফটম্যানশিপ না, এটা কিন্তু খুবই নেই, আর সাদাসিধে ভাবেই কথাগুলো এসেছে। এটা কেন কোনো, এবং তার ভিকটিমাইজ মানে সে তো স্যাক্রিফাইস করে গেছে। একটা জিনিস হচ্ছে, যদি এটা নিয়ে কথা হলো যে তাকে বলা হচ্ছে সে সুবিধা, একই জেন্ডার হয়ে সে জেন্ডার রূপ পরিবর্তন করে সে একটা সুবিধা নিতে চাচ্ছে। এই তো অনেক ক্ষেত্রে এই ভদ্রলোক বলার চেষ্টা করেছেন, কিন্তু সে সুবিধা নিল কি করে? আমাদের সোসাইটিটা মেল ডমিনেটিং, সে মেল আইডেন্টিটি সে ধারণ করতে পারতো, তাহলে সে আরো বেশি সুবিধা পেত। সে সেটা স্যাক্রিফাইস করে সে চলে গেল হিজড়াদের কমিউনিটির মধ্যে। আমরা তো তার ট্যাগ দেখছি, এবং হিজড়া কমিউনিটির মধ্যে আলটিমেটলি তার কোনো গেইন নেই, সে তো ভিক্ষাবৃত্তি করছে, এইসব করছে। কিন্তু সে তো যদি তার আইডেন্টিটিটা যদি বলছে যে মেল, সে সেটা যদি ধারণই করতো তাহলে তো আরো বেশি সুবিধাভোগী হতো। কিন্তু সে বায়োলজিক্যালি পারেনি। আমাদের বুঝতে হবে যে সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি সে পারেনি, তার মানে আরেকটা আইডেন্টিটি মানুষের মধ্যে থাকে, এটা অ্যাড্রেস করতে হবে। সমস্যা তো তার ওই জায়গা থেকে। তো আমার মনে হয় একটা বিষয় আমরা না থেকে আমরা অন্য ইতেও যেতে পারি। স্যার অনেক ধন্যবাদ, আপনি এসেছেন স্যার। আমাদের অনলাইনে দু একজন প্রশ্ন বা হয়তো হ্যাঁ, there are lot of crisis. আমি অবশ্য স্বর্গে নিয়ে বলছিলাম যে স্বর্গে দিয়ে তারা করবে এটা কি? তারা তো বাইসেক্সুয়াল যদি হয়, যদি তাদের ভিজরা হয়, স্বর্গে তাদের অফারটা কি? আর তাই তো, স্বর্গ তো পরে। হ্যাঁ, এটা আমার মাথায় আসেনি। এই যে না আসার সমস্যা, এখানে এই টেকনিক্যাল বিষয়গুলোর চেয়ে মানে মূল বিষয়টা খুবই প্যাথেটিক না, খুবই বেদনাদায়ক। যে একজন মানে নিজের দোষ তো না, জন্মটা না না, আমি জন্মগ্রহণ করেছি মানুষ একটা প্রাণী হিসাবে, যেই প্রাণী ওই প্রাণীর মানে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, সে ওই প্রাণী হিসাবে স্বীকৃতিই পাচ্ছে না, মানুষ হিসাবেই আমি স্বীকৃতি পাচ্ছি না। এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? আমাদের অনলাইনে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে আমাদের এই শোটি দেখে বশির ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের আমি অনেকগুলো মানুষ অনেকেই কমেন্ট করছেন, আমি সব নামগুলো পড়ছি না। একটা প্রশ্ন নিচ্ছি এখান থেকে, সোহেল রানা। তিনি বলছেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থানে বাংলা ভাষার লেখকদের দায় আছে কিনা? এই উত্থানে লেখকরাও কোনোভাবে তাদের ভূমিকা পালন করতে দায় আছে, এই অর্থে যে তারা ব্যর্থতাই তো তাদের একটা দায়, তো সেইটা আছে কিনা সে প্রশ্ন করছেন। এইটা আসলে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এটা নিয়ে মানে মূল্যায়ন করতে গেলে, বিচার করতে গেলে আমাকে কিছু তথ্য লাগবে। এই তথ্য ছাড়া এটা বলা কঠিন, এবং তথ্য তুলনামূলক বিচার করতে হবে যে, এবং লেখাগুলো লেখকদের লেখা মৌলবাদের উত্থানে বা পতনে
বা কমাতে কিভাবে কাজ করে সেগুলোও বিচার করতে হবে, কারণ এইটা বলা খুব কঠিন। এবং মৌলবাদের উত্থান ঘটেছে নাকি মৌলবাদ আগাগোড়াই ছিল, এটাও বিচার করার বিষয় আছে। সুতরাং এটা খুব সহজ প্রশ্ন নয় এবং এর উত্তর এক কথায় দেওয়া কঠিন। না, কিন্তু একটা জায়গা থেকে আমরা দায় এড়াচ্ছি কিনা, যে যদি মৌলবাদ ধরি না, আমরা ধরি যে একটা দেশের রাজনীতি যদি ঠিক না থাকে অনেক কিছু ঠিক থাকে না, এটা তো সত্য কথা। তো আমরা রাজনীতির জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই রাজনীতির যদি দুর্বৃত্তায়নের দিকে যায়, যদি আমাদের আমলাতন্ত্রের যে আমরা অতি প্রভাব বলি সব ক্ষেত্রে আমলাতন্ত্র কিভাবে নিয়ন্ত্রণ করছে, সেই জায়গাতেও যদি অসুস্থতা লক্ষ্য আমরা করি, যদি সাংস্কৃতিক জায়গা থেকে দেখি যে আমাদের অধপতন ঘটছে, এই প্রত্যেকটা জায়গায় লেখকদের একটা ভালো সমাজের সোসাইটি সব অগ্রসর এন্টিটি হিসেবে তাদের দায়টা তারা কেন স্বীকার করবে না? মানে এই পতনগুলো তো তাদের সামনেই ঘটছে। মানে মৌলবাদী চিন্তা ভাবনার প্রভাব সমাজে বৃদ্ধি পেয়েছে, এটা সাদা চোখে দেখা যায়। এইটা বৃদ্ধি পাওয়ার একটা কারণ, অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ আছে, তবে একটা দৃশ্যমান কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে একসময় যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, হ্যাঁ, যে সমস্ত মানে এই পঠন পাঠনের বই পড়া থেকে শুরু করে এই যে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই যে মেলা টেলা সব আছে না গ্রামীণ পরিসরে, মফস্বল পরিসরে, এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলি বন্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই বন্ধ হয়ে যাওয়াতে এই যে মৌলবাদী চিন্তা ভাবনা যেটা, সেটা কিন্তু এক ধরনের বিনোদন। হ্যাঁ, এটা তো চর্চা। আপনি তো মানুষের মন কিন্তু ফাঁকা থাকে না, সে যখন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে না বা এটা মাথাতেই থাকে না, তখন কিন্তু সে আরো কিছু নিয়ে তার মন ব্যস্ত থাকে। এবং দেখবেন এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিপরীতে গ্রাম বাংলায় ধর্মীয় কর্মকাণ্ড অনেক বেড়েছে। হ্যাঁ, এবং সেগুলোতে যে সমস্ত কথা প্রচারিত হয় সেগুলো কিন্তু মৌলবাদের উল্টোটা না, অগ্রসরতা না, পশ্চাৎপদতা, মধ্যযুগীয় সমস্ত কথাবার্তা এখানে প্রচার করা হয়। এবং ওগুলি যখন আরো পাকাপোক্ত হয় এবং একটু বিপুল সংখ্যক মানুষের মনে ওই পশ্চাৎপদ এবং অধর্মীয়, ধর্মসম্মতও নয়, একেবারে কুসংস্কার আচ্ছন্ন মধ্যযুগীয় কথাবার্তার প্রচার যদি এতভাবে বেড়ে যায় এবং সেটা আবার রিপ্রোডিউসড হয়, মানে কি বলে রিসার্কেলড হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকের ফোনে ফোনে, তাহলে আপনার তো মানে এটা মানে খুবই স্বাভাবিক ভাবে মনে হবে যে এই যে মৌলবাদী মধ্যযুগীয় পশ্চাৎপদ চিন্তা ভাবনার প্রভাব ভীষণভাবে বেড়ে গেছে। সেটা আমি প্রত্যক্ষভাবে আমার সেটাই মনে হয়। আমরা এটা ওই যে ম্যাক্সিম গরির কথা ছিল, পাভেলের যখন মাকে যখন বলে যে যেহেতু তারা মার্কসিস্ট, যে ঈশ্বর বিশ্বাসটা এটা একটা ইয়ের মতো, মানে তাদের আফিম খাওয়ার মতো যেটা ঘোরাচ্ছন্ন করে রাখছে ফলে বাস্তব ইয়ে থেকে। তো ওখানে মা একটা কথা বলেন যে ঈশ্বরকে যদি আমার ভিতরে যে দগদগে ঘা, ঈশ্বরকে যদি বের করি ওখানে তো শয়তান গিয়ে আসন কাটবে। একটা মার একটা স্টেটমেন্ট ছিল যতদূর মনে, পাভেলকে বলে ছেলেকে মা। তো ওইটাই যে মানুষের যে জায়গা, মানুষের তো অবলম্বন করে মানুষের এন্টারটেইনমেন্ট দরকার আছে, মানুষের চিন্তার খোরাক দরকার আছে, সেইটা আমরা কি সাপ্লাই করছি সেটা একটা সমাজের ভাবার বিষয় আছে। আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে আসছি। আমি প্রশ্ন, হ্যাঁ প্লিজ, ওই সব ধন্যবাদ জানাইছে দেখলাম। আপনার একটু দিয়ে দেন, আমার চার শেষ। আমাদের সামাজিক অবক্ষয় সবকিছু, কিন্তু আমরা এখানে আছি মঙ্গল সমাবেশে আছি। এটা দেখেন মঙ্গল সমাবেশ আমরা যখন শুভ কামনা করি, সেটা তো সে দেখছে, উপকৃত হচ্ছে, মঙ্গল কামনা করছি, শুভ আগামী কামনা করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বকবির একটা গানের কথা যে আমি আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। সার্বিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আমরা কি মঙ্গলের দিকে এগোচ্ছি নাকি সর্বনাশের দিকে এগোচ্ছি? প্লিজ যদি বলেন। এটার সাথে আমি একটা হ্যাঁ, জেনারেল শিক্ষা ব্যবস্থা যেখানে শরীফ থেকে শরীফার গল্পটা আছে, একদম প্যারালালি একটা পোলারাইজ শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের সরকার কিন্তু মানে ফান্ডে এগিয়ে নিয়ে আসে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে গোষ্ঠীটা আসছে। এই যে দুটো প্যারালাল শিক্ষা ব্যবস্থা আছে, তাহলে আমরা কি আসলে কোন দিকে যাচ্ছি, মঙ্গলের দিকে যাচ্ছি? আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা আগে নিই। হ্যাঁ, আমরা যেটা বললেন যে যেটা মানে আমরা কি না, হতাশা তো
হতাশা থাকলে, সম্পূর্ণ হতাশ হলে তো আর আমাদের বেঁচে থাকার কোনো অর্থ হয় আশাবাদী না, হতেই তাই হবে, না? হ্যাঁ। আমাদের আলটিমেটলি তো আমরা বেঁচে থাকি একটা আলটিমেট মানে ইয়ের আশা নিয়েই। সব শেষে তো আমাদের আশাই হচ্ছে মানে ভরসা, মানে আশাই হচ্ছে শেষ আশ্রয়। সেটা তো নিঃশেষিত হয়ে যায় না, কোনো মানুষেরই হয় না। একেবারে মানে মুমূর্ষু মানুষেরও আশা থাকে যে আরো কয়েক মুহূর্ত যেমন। আমার মনে হয় যে আমাদের ওই আশাটা থাকবে। এটা সেই আশার পেছনে যদি এই মুহূর্তে বাস্তব ভিত্তি নাও থেকে থাকে বা খুবই কম থেকে থাকে, তবুও আশা ছাড়া আর আমাদের কি থাকে? আশা সেটা আর আমরা আমাদের ভালো হবে। একটু অ্যাড করি যে আপনি যে প্রসঙ্গটা বললেন, আমরা বহুদিন এই ন্যারেটিভ শুনে বলে এসেছি যে মাদ্রাসা থেকে যারা আসছে তারা ব্যাকডেটেড বা তারা এই ধরনের অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত বেশি। এটা এখন প্রমাণ করার আর দরকার মানে আর বলার সুযোগ নেই, কারণ আমরা অতীতে যে ঘটনাগুলো দেখলাম, লেহাটিজেনের হামলা, এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আসলো, নর্থ সাউথ আসলো, ইভেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল, আপনি জানেন একটা বড় ফ্যাকাল্টি এইসব তৈরি করার জন্য। ফলে আমাদের আর এইটা বলার কোনো সুযোগ নাই যে মাদ্রাসায় ল্যাগড বিহাইন্ড এবং ওরাই এটা অনলি প্রোডাকশন হাউস। ফলে আমাদের সব রকম এডুকেশন স্কুলের মধ্যে থেকে এগুলো তৈরি হচ্ছে। প্রবলেমটা আমাদের এভরিহোয়ার, এখন অ্যাড্রেস করতে হবে প্রত্যেকটা বাড়ি এই প্রবলেমেটিক। এটা মাদ্রাসার এটা আমাদের একমাত্র সোর্স। মাদ্রাসা নিয়ে এটা আমরা বলে নিজেদের কাছে স্কেপিস্ট একটা ই থাকে যে ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে, মাদ্রাসার সমস্যা না। এটা সমস্যা, এটা বললাম তো, এখন সব জায়গায় এটা। আমাদের দায় কিন্তু আছে, গালিটা কিন্তু শুয়োরের বাচ্চা। হ্যাঁ, আপনি কিছু না, বাচ্চা শুয়োর কিন্তু আমি। এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন এখানে দায় নিচ্ছেন, কিন্তু বরণ করে নিচ্ছেন। বাচ্চার কোনো দোষ নাই। বা সান অফ এ বিচ, হ্যাঁ, গালি খাচ্ছে, মা কিন্তু গালি খাচ্ছে, সান গালি, সান তো সান, সাধারণ সান। দায়টা আমাদেরই, এবার লেখকরা যা খুশি। আমি একটু অনলাইনে তাদেরকে ধন্যবাদ দিই যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফারদিন ফেরদৌস আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। মীর রবি মশি ভাইয়ের কথা শুনে মুগ্ধ। আব্দুল্লাল মোহন তিনি আমাদের কথা শুনছেন। সোহেল আহমদ তিনি আছেন। জেসমিন সুলতানা, তার একটি প্রশ্ন আছে, আমি সেটা দিয়ে শেষ করব, পরে আসছি সেটাই। তারপরে ইউসি মারমা আমাদের সঙ্গে আছেন। নজরুল ইসলাম খান আছেন। সালাউদ্দিন খোকা, আরও অনেকে আছেন। সৈয়দ আমিরুজ্জামান, মোহাম্মদ আমিনুল, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আরও কিছু কমেন্ট আছে, সম্ভবত কিছু সেন্সিটিভ কমেন্ট আছে, মনে হচ্ছে হাইড করা। তার মানে এগুলো মানুষজন দেখে আমাদেরকে নিতে পারছেন। এই যে সহনশীলতার কথা বলছি, এখানেও দেখছি আমাদেরকে তাদের পরিচয় দিচ্ছে তারা কতটা সহনশীল আর কি। একটা প্রশ্ন হচ্ছে এটা যে জিঙ্কি বয়েজ যে মাধ্যমে রুশ সাহিত্যের যে গৌরব গাথা কি শেষ হয়ে গেছে, তাই বলছে যে তাদের মাধ্যমে যে সাহিত্যের গৌরব গাথা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে কিনা, এবং এখনকার রুশ সাহিত্য, যেহেতু আপনি একজন রুশ সাহিত্যের এক্সপার্ট, এখানে বাংলাদেশে রুশ ভাষা জানেন, সেখান থেকে সরাসরি আজ অনুবাদ সাহিত্য নিয়ে কথা হলো না, আপনাদের বলি যে মশি ভাই আমাদের সকলেই জানেন তারপরও যে তিনি কিন্তু সরাসরি রাশিয়ান ভাষা থেকে অনুবাদ করেন, এবং দস্তয়েভস্কির বেশ কয়েকটি টেক্সট, সম্ভবত 3টি উপন্যাস তিনি কিন্তু অনুবাদ করেছেন মূল ভাষা থেকে। আমরা অনুবাদ সাহিত্য নিয়ে আজকে আর কথা বলার সুযোগ পাইনি, বা তার শিশু সাহিত্যেরও বই আছে একাধিক, 2-3টি বই, প্লাস কলাম, নিবন্ধ, সেসব নিয়েও তার গ্রন্থ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হয়নি আজকে। তো আপনার এখনকার রুশ সাহিত্যের আসলে যে সমৃদ্ধি, সেটা নিয়ে বলছে যে তাদের যে গৌরব গাথা সেটা কতটা অক্ষুণ্ণ আছে এবং সেটার ধারাবাহিকতাটা কতটা। না, রুশ সাহিত্য বলতে আমরা যেটা, যে এই রুশ সাহিত্যের মুগ্ধ পাঠক এখনো পর্যন্ত, সেটা হচ্ছে 19 শতকের রুশ সাহিত্য, টলস্টয়, দস্তয়েভস্কির সময়। তারপরে হয়তো ধরেন চেখভ, গোর্কি, এর পরবর্তীকালে 2-4 জন, পাস্তারনাক, বুলগাকভ, এদের। কিন্তু মূলত ওই রুশ সাহিত্যের যে সোনালী যুগ রুশরাও বলে, সেই 19 শতকের রুশ সাহিত্য, সেটাই মূলত। কিন্তু এখনকার রুশ সাহিত্য অল্প অল্প আমি পড়েছি, তো আমার বিশেষ করে কথা সাহিত্য, আমার মনে হয় যে ওদের যে কথা সাহিত্যের যে সেই মানে ভালো, কি বলবো, উন্নত ঐতিহ্য, সেটা এখনো বজায় আছে, এবং তাদের মধ্যে এখনো বেশ ভালো গল্পকার, ঔপন্যাসিক আছে, এখনো লেখা হচ্ছে, খুব ভালো ভালো সমৃদ্ধ ভাষা উপন্যাস লেখা হচ্ছে, সাহিত্যের ঐতিহ্য। সেই ঐতিহ্য তারা, এবং বিশ্বের দুজন দিকপাল, সাহিত্যের দুই পিলার, দস্তয়েভস্কি এবং টলস্টয়, অন্যরা তো আছেনই, পাস্তারনাক বা তাদের এখন যেসব লেখালেখি হচ্ছে সেগুলো বেশ ভালো, অনেক অনেক। আমরা শেষ করার আগে শুধু এটুকু বলবো, আজকে আমাদের শেষ দিকে এসে আমাদের সামাজিক দায়িত্ব নিয়ে কথা হচ্ছিল, যে আমরা ক্রান্তিকালে আমাদের দেখেছি যে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত সাংস্কৃতিক যে নেতৃত্ব, বিশেষ করে মুক্তিযুদ্ধ শুধু সশস্ত্র ছিল না, এটা সাংস্কৃতিক বিপ্লব আমাদের।
লেখকরা, শিল্পীরা নানানভাবে নেতৃত্ব দিয়েছেন জাতিকে। আমরা পরবর্তীতে আমাদের জাতির যে যদি ব্যর্থতা থাকে কোনো কোনো ক্ষেত্রে, আমরা দেখি এটা লেখক, সংস্কৃতি, শিল্পীদেরও ব্যর্থতা, কারণ তারা সেই জায়গায় নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। একটা জাতিকে পরিচালনার জন্য অবশ্যই কাণ্ডারির প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই আমরা নেতৃত্বে আমরা মনে করি যে যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়, এবং আমাদের জাতীয় বুদ্ধিজীবীর যে এখন সংকট, আমরা প্রায় বুদ্ধিজীবী শব্দটা এখন গালিতে পরিণত হয়েছে। তার কারণ কিন্তু আমরা যদি দেখি যে 50, 60, 70 পরে 50, 60 দশকের বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু ব্যর্থ না, তাদেরকে কিন্তু আমরা এখনো শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাদেরকে আদর্শ মানি। কিন্তু আমরা পরবর্তীতে মসি ভাইয়ের জেনারেশন থেকে আজকে তাকে আমরা পাইছি কাঠগড়ায়, যে 70 দশক এবং 80 দশকের পরে কিন্তু আমরা জাতীয়ভাবে পরিণত বুদ্ধিজীবী পাইনি, কিন্তু তাদের সেই বয়স, সেই নেতৃত্ব দেওয়ার জায়গায় কিন্তু তারা এখন আছেন। ফলে 70, 80 দশকে যারা লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মী আছেন, আমরা প্রত্যাশা করব তারা তাদের জায়গায় সরব হবেন, ব্যক্তি স্বার্থ নয়, তারা তাদের সেই সাহসী ভূমিকায় তারা অবতীর্ণ হবেন। আমার বিশ্বাস তারা আজকে যে আমরা যেভাবে মানুষের হইচই দেখি এবং মনে হয় যে তাদের সংখ্যা বেশি, না, তারা যদি নেতৃত্বে আসেন তারা দেখবেন এই জাতি কিন্তু এখনো সুপথেই আসতে চায়। তাদেরকে শুধু নেতৃত্বের হালটা ধারণ করতে হবে, এবং মসি ভাইদের জেনারেশনের কাছে আমাদের পরবর্তী প্রজন্মের দাবি যে তারা এখন সেই জায়গায় আছেন, নেতৃত্বের জায়গা নেওয়ার মতো জায়গায়। তো আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই, এবং আমাদের আজকের এই আড্ডার মধ্যমণি মশিউল আলম, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের সময় দিলেন, আমরা তালি দিয়ে তাকে আরও একবার অভিনন্দন জানাই। মশি ভাই, শেষ যদি কোনো বিদায় থাকে, আপনারা আসবেন আগামী মঙ্গলবার আমাদের এই বইমেলার আগের শেষ পর্ব মঙ্গল সমাবেশে, তারপর বইমেলায় আপনাদের সঙ্গে আড্ডা হবে। আগামী পর্বে থাকবেন আমাদের সংস্কৃতির একজন নানান ক্ষেত্রে যিনি খুব গুরুত্বপূর্ণ মানুষ, আহমদ মাঝহার, তিনি থাকবেন। আমরা তার কথা শুনবো এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতির হয়তো অন্য কোনো প্রসঙ্গ ধরে আমাদের কথা হবে। আপনারা আসবেন। আমি বিদায় নিচ্ছি। মসি ভাই, আপনি দু একটি কথা বলে আমরা শেষ করি। আমাদের কথা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা এখানে আমাদের কথা শুনছেন, আমাদের সঙ্গে কথায় অংশগ্রহণ করেছেন, এবং যারা অনলাইনে আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।